হ্যালো বাচ্চা লোক, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের শুক্র ভাই আবার চলে আসলাম তোমাদের সামনে। আজকে আমরা আমাদের কোষ ও এর গঠন চ্যাপ্টারের এই সাইকেল 1-এর 4 নাম্বার, সরি 6 নাম্বার লেকচারে আছি। আগের ক্লাসে আমরা কোষ ঝিল্লি পর্যন্ত আলোচনা করেছিলাম, বাট কোষ ঝিল্লি তোমাদের কষ্টের কারণে শেষ করতে পারি নাই। সো আজকে কোষ ঝিল্লি পুরোপুরি শেষ হবে, ঠিক আছে? আর আরেকটা কথা আছে, ক্লাস কিন্তু ছোট হবে। আজকে ক্লাসটা কিন্তু তুলনামূলক ছোট হবে। আগের দিন আজকে পোস্ট দিয়ে বলে দিছিলাম। সো আজকে ক্লাসটা তুলনামূলক ছোট হবে, কারণ তোমাদের 23 ব্যাচের নেক্সট দিন পরীক্ষা। সো ওদের জন্য একটু কাজ করা লাগতেছে। সো আজকের ক্লাসটা ছোট হবে, আবার বলে দিলাম। আসো, তো কোষ ঝিল্লি পড়তেছিলাম আমরা। দেখো, কোষ ঝিল্লির কাজ, কোষ ঝিল্লির রাসায়নিক উপাদান, এই জিনিসগুলো বাকি আছে। কোষ ঝিল্লির রাসায়নিক উপাদান, কোলেস্ট্রল পরিবেশে, আজকে আমরা কোষ ঝিল্লির রাসায়নিক উপাদান থেকে পড়বো। কোষ ঝিল্লির রাসায়নিক উপাদান। আচ্ছা, তো প্রথমে আমরা যে দেখে আসছি যে কোষ ঝিল্লিতে ফসফোলিপিড বাইলেয়ার থাকে এবং প্রোটিন থাকে, এটা আমরা প্রথমে দেখে আসছি। ফসফোলিপিড বাইলেয়ারের কথা আমরা শুনে আসছি এবং প্রোটিনের কথা আমরা শুনে আসছি। তাহলে প্রথমে আসি আমরা প্রোটিনের কথায়। প্রথমে আসবো আমরা প্রোটিন। প্রোটিন তো থাকবেই, কারণ মেমব্রেন প্রোটিন বহুত জায়গা নিয়ে রাখছিল, ঠিক আছে? মেমব্রেন প্রোটিন অনেক জায়গা নিয়ে রাখছিল। কোষ ঝিল্লিতে প্রোটিন থাকবে 60 থেকে 80%। কোষ ঝিল্লিতে প্রোটিন থাকবে কত পার্সেন্ট? 60 থেকে 80%। আচ্ছা, তারপরে কোষ ঝিল্লিতে আর কি থাকবে? কোষ ঝিল্লিতে থাকবে লিপিড বা ফ্যাট জাতীয় পদার্থ। লিপিড এবং ফ্যাট জাতীয় পদার্থ, এটা থাকবে কত পার্সেন্ট? এটা থাকবে হচ্ছে 20 থেকে 40%। 20 থেকে 40%, এবং ফ্লুইড মোজাইক মডেলটাই আমরা দেখতেছি, ঠিক আছে? এবং বিভিন্ন রকমের পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড পলিস্যাকারাইড যেমন গ্লুকোজ, পলিস্যাকারাইড যেমন গ্লুকোজ থাকবে 4 থেকে 5%, যেমন গ্লুকোজ 4 থেকে 5%। ওকে, আচ্ছা, এবার আমরা যদি হিসাব করি যে শুষ্ক ওজন, শুষ্ক ওজন যদি হিসাব করি, শুষ্ক ওজন, শুষ্ক ওজনের শুষ্ক ওজনের 75% হচ্ছে লিপিড। তার মানে কোষ ঝিল্লির মধ্যে লিপিডের পরিমাণটা অনেক বেশি। কোষ ঝিল্লির মধ্যে কার পরিমাণটা অনেক বেশি? লিপিডের পরিমাণটা অনেক বেশি। কি সাউন্ড কম শোনা যাচ্ছে কেন? কেন সাউন্ড ঠিক নাই? সাউন্ড তো ঠিক থাকার কথা। তাহলে শুষ্ক ওজনের 75% হচ্ছে লিপিড। হোয়াট ইজ শুষ্ক ওজন? এই শুষ্ক ওজন ব্যাপারটা কি? শুষ্ক ওজন টার্মটার মানে কি? শুষ্ক ওজন টার্মটা মানে হচ্ছে কোনো একটা বস্তু থেকে তুমি মোটামুটি সব পানি বের করে নিছো, কোনো একটা গঠন থেকে তুমি সব পানি বের করে নিছো, বা তুমি শুটকি বানাই ফেলছো। শুটকি যেটাকে আমরা বলি, সহজ ভাষায় বলে শুটকি। শুটকি, শুটকি মাছ খাই না আমরা? শুটকি মাছ, শুটকির মতো সব পানি বের করে ফেলছো। সব পানি মানে কি সব পানি? সব পানি না। সব পানি মানে পুরোপুরি সব পানি না। সব পানি মানে হচ্ছে মোটামুটি 5 থেকে 10% পানি তার মধ্যে আছে। 5 থেকে 10%, বা 10 থেকে 15%, এটা লিখলে ভালো হবে। 10 থেকে 15% পানি বিদ্যমান আছে, আর বাকি সবই তুমি পানি বের করে ফেলছো। বাকি সব পানি তুমি বের করে ফেলছো, শুকাই ফেলছো, সবার কথা শুকাই ফেলছো তুমি, ঠিক আছে? এটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি হচ্ছে শুষ্ক ওজন। রিমোটটা কোথায় এসির? এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি হচ্ছে শুষ্ক ওজন, ঠিক আছে? তো শুষ্ক ওজনের 75%ই হচ্ছে লিপিড, ঠিক আছে? এর মধ্যে এর মধ্যে এই যে লিপিড আছে, এই লিপিডের কথা যদি আমরা আসি, এই লিপিডের কথার মধ্যে যদি আসি, এই লিপিডের মধ্যে বেশিরভাগই হচ্ছে ফসফোলিপিড। বেশিরভাগই বেশিরভাগই হচ্ছে ফসফোলিপিড। বেশিরভাগই হচ্ছে ফসফোলিপিড, অর্থাৎ ফসফেট প্লাস লিপিড। ফসফেট প্লাস লিপিড। ভাইয়া কি কমেন্ট করলা? হারাই গেল। উল্টাপাল্টা কমেন্ট করবা না, উল্টাপাল্টা কমেন্টের জন্য প্রশ্ন পড়তে পারি না।
উল্টোপাল্টা কমেন্টের জন্য প্রশ্ন করতে পারি না। তাহলে বেশিরভাগই হচ্ছে কি লিপিড, বেশিরভাগই হচ্ছে ফসফোলিপিড। ওকে, আচ্ছা এই ফসফোলিপিড মোটামুটি 5 রকমের শনাক্ত করা গেছে। কত রকমের? 5 রকমের ফসফোলিপিড শনাক্ত করা গেছে। 5 রকমের ফসফোলিপিড শনাক্ত করা গেছে। এর মধ্যে সবথেকে সরল ফসফোলিপিড, সবথেকে সরল ফসফোলিপিড, সরল প্রকৃতির, মানে স্ট্রাকচারটা জটিল না, সবথেকে সরল প্রকৃতির যে ফসফোলিপিডটা আছে তার নামে হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। তার নাম হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। ফসফোটাইডিক অ্যাসিড, সেটার নাম কি? ওর নাম হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড, যেটা সবথেকে সরল প্রকৃতির। আর সবথেকে কোন ফসফোলিপিডটা সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? ঠিক আছে, কোন ফসফোলিপিডটা? ভাইয়া লিপিড নাই তো, অনলি ফসফোলিপিড না, ফসফোলিপিডও এক ধরনের লিপিড। আচ্ছা লিপিডের ব্যাখ্যাটা দিবেন ভাইয়া? বলবো ফসফোলিপিড, ফসফোটাইডিক অ্যাসিড। আর সবথেকে বেশি পরিমাণ কোন ফসফোলিপিডটা পাওয়া যায়? ফসফোটাইডিক অ্যাসিডটাও একটা ফসফোলিপিড, ফসফোটাইডিক অ্যাসিডটাও একটা ফসফোলিপিড। ফসফোলিপিড বেশিরভাগ পরিমাণেই থাকে, বেশিরভাগ পরিমাণে থাকে কি? ফসফোলিপিড। বলা হয়ে থাকে 75% হচ্ছে ফসফোলিপিড, 75% হচ্ছে ফসফোলিপিড। ঠিক আছে, বেশিরভাগই ফসফোলিপিড। এবং কত পার্সেন্ট? 75%। এবং কোন ফসফোলিপিডটা সব থেকে বেশি থাকে? সব থেকে বেশি পরিমাণ থাকে যে ফসফোলিপিড, সব থেকে বেশি ফসফোলিপিড যেটা, সব থেকে বেশি ফসফোলিপিড যেটা, ফসফোলিপিড সব থেকে বেশি পরিমাণে থাকে যে ফসফোলিপিড, তার নাম হচ্ছে লেসিথিন। এই নামটা ভাই জেনে রাখেন ভালো করে, এই নামটা জেনে রাখেন ভালো করে স্যার, এই নামটা স্যারেরা ভালো করে জেনে রাখেন, লেসিথিন। লেসিথিন এই নামটা বারবার পাবেন, লেসিথিন নামটা বারবার পাবেন, মনে রাখবেন, লেসিথিন নামটা বারবার পাবেন। ওকে, তাহলে এখন আসেন, এই যে এখান থেকে যে কথাগুলো বলছি আমরা, এই সবগুলো হচ্ছে লিপিড সেন্ট্রিক কথাবার্তা। কি সেন্ট্রিক কথাবার্তা? লিপিড সেন্ট্রিক কথাবার্তা। যে লিপিড থেকে হচ্ছে 60 থেকে 80%। নর্মালি তো প্রোটোপ্লাজমের 70 থেকে 90%ই পানি। সে পানি যদি বের করে ফেলি তাহলে 75% লিপিড, 75% কি? লিপিড। ওকে, শুষ্ক ওজন, শুষ্ক ওজন মানে অল্প পরিমাণ পানি বিদ্যমান আছে, সব পানি বের করে ফেলছি আমি। লিপিডের মধ্যে আবার বেশিরভাগই ফসফোলিপিড। নর্মালি 5 রকমের ফসফোলিপিড আমরা কোষ ঝিল্লিতে পাই। এর মধ্যে সরল ফসফোলিপিডটা হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড, ফসফোটাইডিক অ্যাসিড। আর সব থেকে বেশি পরিমাণ যে ফসফোলিপিড থাকে এটার নাম হচ্ছে লেসিথিন। লেসিথিন, এই লেসিথিন নামটা গুরুত্বপূর্ণ। এখন আসেন লিপিডের ব্যাখ্যায় যাই। লিপিড নামটা তো আপনারা বুঝেন না, লিপিডের ব্যাখ্যায় যাই। হোয়াট ইজ এ লিপিড? হোয়াট ইজ এ লিপিড? আমরা একটা গ্লিসারল আঁকাবো, CH2OH, CHOH, CH2OH। এটা কথা কি আপনারা পড়ছিলেন? এই জিনিসটা কি আপনারা পড়ছিলেন কিনা বলেন? এটা কি বলেন? CH2OH, CHOH, CH2OH, এটা কি? কে সে? সে কে বলেন? গ্লিসারল, এর নাম হচ্ছে কি? গ্লিসারল। ওকে, 3টা হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত, 3টা ওএইচ গ্রুপ যুক্ত। কয়টা ওএইচ গ্রুপ যুক্ত? 3টা ওএইচ গ্রুপ যুক্ত। এর সাথে আমরা এই যে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের বিক্রিয়া করাবো। উচ্চতর ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড কারা বলেন? ফ্যাটি অ্যাসিড কারা? যেমন ধরেন C17H35, COOH। আমি আজকে আপনাদের কেমিস্ট্রি পড়াচ্ছি, দেখেন আমি আপনাদের কেমিস্ট্রিও পড়াইতে পারি, শুভ্র স্যার কেমিস্ট্রিও পড়াইতে পারে। একটু মনে করেন, মনে করার চেষ্টা করেন। এটা হচ্ছে গ্লিসারল, ট্রাইহাইড্রিক অ্যালকোহল, ট্রাইহাইড্রিক অ্যালকোহল বা গ্লিসারল। একজন বলছে প্রোপানল, প্রোপানল না, প্রোপানল এটা না। এখানে 3টা হাইড্রোক্সিল গ্রুপ আছে, ঠিক আছে, 3টা হাইড্রোক্সিল গ্রুপ আছে। গ্লিসারল, OH OH OH, OH মানে হাইড্রোক্সিল। এখানে C17H35, COOH, এটা হচ্ছে একটা অ্যাসিড। কি অ্যাসিড? এটা হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড। COOH যেখানে দেখবো, COOH দেখলে আমরা বুঝবো এটা কি অ্যাসিড? ফ্যাটি অ্যাসিড। এখন দেখেন কার্বনের সংখ্যা অনেক বড়, C17, কার্বনের সংখ্যা অনেক বড়, C17, এই জন্য এটাকে আমরা উচ্চতর ফ্যাটি অ্যাসিড বলি। উচ্চতর ফ্যাটি অ্যাসিড মানে ফ্যাটি অ্যাসিডের কার্বনের সংখ্যাটা অনেক বড়। কার্বনের সংখ্যাটা কি? অনেক বড়। সাউন্ডে প্রবলেম মানে কিসের প্রবলেম? একটু বলেন কিসের প্রবলেম?
তাহলে C17H35 COOH উচ্চতর ফ্যাটি অ্যাসিড। এখন আমরা এটাকে একটু অন্যভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখেন, এই COOHটা আমরা এইদিকে নিয়ে আসতে পারি। খেয়াল করেন, HOOC, এই যে এটা HOOC সাথে C17H35, বলেন তো এভাবে লিখতে পারি কিনা আমরা? উপরে এটা কি সেম না? এই যে C17H35 আর এই C সাথে কার্বন COOH, এভাবে লিখতে পারি কিনা আমরা? বলেন বলেন এভাবে লিখতে পারি কিনা? এভাবে লিখতে পারি। ওকে, তাহলে আমরা এইভাবেই লিখি। তাহলে HOOC C17H35 সহজভাবে বোঝানোর জন্য। এখন এর সাথে বিক্রিয়া হবে, অর্থাৎ একটা অ্যালকোহলের সাথে একটা অ্যাসিডের বিক্রিয়া হবে। সহজ বাংলায় বললে একটা অ্যালকোহলের সাথে একটা অ্যাসিডের বিক্রিয়া হবে। লেখা বাকে কেন? C17H35 এটা একটা উচ্চতর ফ্যাটি অ্যাসিড। উচ্চতর ফ্যাটি অ্যাসিড এটা হচ্ছে একটা অ্যালকোহল, ট্রাইহাইড্রিক অ্যালকোহল বা গ্লিসারল। সাউন্ড কম তাই তো? ঠিক আছে, দাঁড়াও। এখন কি সাউন্ড আগের থেকে একটু বাড়ছে? দেখো তো, এখন সাউন্ড আগের থেকে বাড়ার কথা। এখন এখানে যেহেতু 3টা OH মূলক আছে, তাহলে এখানে আমার 3টা অ্যাসিড নিতে হবে। অ্যাসিড করে নিতে হবে, 3টা অ্যাসিড নিতে হবে। ফাইন। এখন কি হবে খেয়াল করেন, এই জায়গা থেকে প্রত্যেকটা অ্যালকোহলের মধ্যে কি আছে? OH আছে, আর এখানে OH আছে। বেসিক্যালি এইখান থেকে H আর এইখান থেকে OH বের হবে, এবং এখান থেকেও, অর্থাৎ এইখান থেকে H আসবে 3টা, এখান থেকে OH আসবে 3টা। তাহলে এদিক থেকে 3টা H আসলো আর এদিক থেকে 3টা OH আসলো। একসাথে বিক্রিয়া করে কি তৈরি করবে বলেন তো? 3টা পানি তৈরি করবে। একসাথে বিক্রিয়া করে 3টা পানি তৈরি করবে। এই বিক্রিয়াটাকে যদি আমি সহজভাবে দেখাই, তাহলে এভাবে হইতে পারে ব্যাপারটা। এভাবে হইতে পারে C17H35OH, এটা অ্যালকোহল, মোনোহাইড্রিক অ্যালকোহল, কারণ হাইড্রোক্সিল গ্রুপ একটা আছে। হাইড্রোক্সিল গ্রুপ কয়টা আছে? একটা আছে। হ্যালো, ভয়েস শোনা যায় না। দেখো এটা হচ্ছে একটা অ্যালকোহল, OH, একটা OH দিয়ে অ্যালকোহল তৈরি হয়েছে। এবার উচ্চতর অ্যালকোহল, কারণ কার্বনের মানটা অনেক বেশি। আমাদের নর্মালি যে অ্যালকোহল পড়ছে এগুলো হচ্ছে এরকম C2H5OH, বাচ্চা অ্যালকোহল পড়ছি, মাত্র 2টা কার্বন। তো এখানে কার্বনের সংখ্যা আমি বাড়ায়া, কার্বনের সংখ্যা আমি 17টা করলাম। ঠিক আছে, এবং এর সাথে আমরা অ্যাসিড নিব একটা। অ্যাসিডটা আমরা এইভাবে লিখলাম HOOC, মানে COOH C17H35। এখন দেখেন, আমরা এখান থেকে চাইলে পানি বের করে দিতে পারি, এখনো পানি অপসারিত করতে পারি, তাই না? H2O অপসারণ হচ্ছে না এখান থেকে, দেখেন তো H2O, এই যে H2O, পানি অপসারিত হচ্ছে। পানি যখন অপসারিত হয়ে যাবে তখন যৌগটা কি হবে খেয়াল করেন। পানি যখন অপসারিত হবে, যখন বিক্রিয়া করবে, একটা অ্যাসিডের সাথে একটা অ্যালকোহল যখন বিক্রিয়া করবে, একটা অ্যালকোহলের সাথে একটা অ্যাসিড যখন বিক্রিয়া করবে, তখন এখনো পানি অপসারিত হবে। এখনো পানি অপসারিত হওয়ার পরে দেখেন কি তৈরি হবে, খেয়াল করেন। C17H35, এখানে কিন্তু একটা ও বাকি আছে, ও, তারপরে এখানে H চলে গেছে, এখানে OH চলে গেছে, ও চলে গেছে, এখানে বাকি থাকলো OC, এখানে থাকলো OC বা OC, এটাকে আমি CO লিখতে পারি বা OCO লিখতে পারি বা COO লিখতে পারি, একই কথা। C17H35 বেসিক একটা রাসায়নিক বিক্রিয়া করছি আমি এখানে, করছি। একটা বেসিক রাসায়নিক বিক্রিয়া আমি এখানে করছি। খেয়াল করেন, এখান থেকে পানি বের করে দিছি, তাহলে এখানে থাকলো C17H35O, আর এখানে থাকলো হচ্ছে, এখানে তো ও চলে গেছে, এখানে তো এইটুকু চলে গেছে, এখানে তো এই পার্টটুকু নাই, এখানে থাকলো OC, এই যে OC C17H35। বুঝলেন? এটা বুঝছেন কিনা বলেন? এই বিক্রিয়া থেকে যেটা আসে সেটা বুঝছেন কিনা বলেন, কুইকলি বলেন। এগুলো 9-10 পড়ানোর কথা। আবার তার মানে 9-10 কিছুই পাবো না তোমরা।
9 10 তোমরা কিচ্ছু পড়ো নাই। হাই রে আমার কপাল, একটু যখন বেশি জরুরি চলে যায় তখনই কান্নাকাটি শুরু হয়ে যায়। C2H5OH, এটা যেটা অ্যালকোহল, এটা বোঝেন কিনা বলেন? এটা যেটা অ্যালকোহল, তোমাদের কি কিছুই শেখায় নাই 9 10-এ? হ্যাঁ, 9 10 কি কিছুই শেখায় নাই তোমাদেরকে? C2H5COOH, এটা যে একটা অ্যাসিড, বুঝো কিনা বলো? এটা যে একটা অ্যাসিড, এটাও যে বুঝো না সে 9 10-এ আবার ভর্তি হও। আমার কথা খারাপ লাগতে পারে কিন্তু কিছু করে না, এটাই সত্য। আচ্ছা, এটা একটা অ্যাসিড, এটার একটু ঘুরাই লিখবো। COOHটাকে এইদিকে আনবো, C2H5কে ওইদিকে আনবো, একই কথা হবে। COOHকে আমি এইদিকে আনলাম আর C2H5কে এইদিকে আনলাম, বুঝছি? একটু ঘুরাইছি আর কি। এখন দেখে মনে হচ্ছে হাইড্রোজেনের সাথে কার্বনের বন্ধন, হাইড্রোজেনের সাথে কার্বনের বন্ধন হয় না, এই জন্য এটাকে সুন্দর করে লিখতে হবে। সুন্দর করে লেখার জন্য আমরা এইভাবে লিখবো, HOOC বা COOH, একই জিনিস। কার্বনের সাথে কার্বনের বন্ধন হয়, একই জিনিস। এখন দেখেন এরা যখন রাসায়নিক বিক্রিয়া করবে, এরা যখন রাসায়নিক বিক্রিয়া করবে, এরা রাসায়নিক বিক্রিয়া করার সময় একটা অ্যালকোহলের সাথে অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে, তখন একটা হাইড্রোজেন এই দিক থেকে আর এই দিক থেকে OH একসাথে যুক্ত হবে, এই দিক থেকে এইচ, এই দিক থেকে OH একসাথে যুক্ত হবে, ঠিক আছে? যুক্ত হয়ে এখান থেকে পানি অপসারিত হবে, এরা যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে পানি অপসারিত হবে এবং এই দুটো যৌগকে একসাথে যুক্ত করে দিবে। তো যৌগের মধ্যে কি থাকবে? যৌগের মধ্যে কি থাকবে? এখানে এইচ আর এখানে OH চলে গেছে, তাহলে এখানে বাকি থাকলো কি? এখানে বাকি থাকলো এইটুকু। কি বাকি থাকলো? C2H5O, এটুকু বাকি থাকলো। OH বিক্রিয়াতে যুক্ত হয়ে পানি হয়ে গেছে, ও আর নাই। তাহলে এখানে থাকলো কি? এখানে থাকলো OC, এখানে থাকলো OC, OC-কে আমি CO লিখলাম, একই জিনিস। এই যে OC আর CO একই জিনিস। আর এখানে থাকলো C2H5, C2H5। এটুকু বুঝছো কিনা বলো? এখন আমি কি করছিলাম, আমি খালি এখানে C2 আর H5 এটার জায়গায় C17H35 করছিলাম, আর এখানে C2H5 এর জায়গায় C17 আর H35 করছিলাম। কার্বন ছিল আগে 2টা, বানাইছি 17টা। এইটুকুই করছিলাম, আর কিছু করি নাই। তাহলে এইখানেও সেম, C17H35, কার্বনের সংখ্যা বাড়াইছে যেন হাইড্রোজেনও বাড়ছে। আর এখানেও সেম, কার্বনের সংখ্যা বাড়াইছে যেন হাইড্রোজেনের সংখ্যা বাড়ছে। CnH2n+1, তোমরা জানো এটা, না জানলে তো কান্নাকাটি। এখন বলো বুঝছো কিনা? কার্বনের সংখ্যা বাড়াইছি। আচ্ছা, এই যে জিনিসটা তৈরি হয়েছে, এই যে জিনিসটা তৈরি হয়েছে, এই যে OCO, যে মাঝখানে OCO বা COO একই জিনিস। এই যে নতুন একটা যৌগমূলক COO, নতুন একটা যৌগমূলক COO, নতুন একটা যৌগমূলক তৈরি হয়েছে। এই মূলকটার নাম হচ্ছে অ্যাস্টার, এই মূলকটার নাম হচ্ছে অ্যাস্টার। এটা একটা অ্যাস্টার যৌগ। এখন বলো অ্যাস্টার শুনছো কিনা? অ্যাস্টার জিনিসটা শুনছো কিনা বলো? এটা হচ্ছে একটা অ্যাস্টার। এবং অ্যাস্টার বানাইতে আমি আগে যেরকম বানাইছিলাম C2H5OCO, C2H5 বানাইছিলাম, ওইটাও ছিল অ্যাস্টার। কিন্তু এই অ্যাস্টারটা ছোট কার্বন বিশিষ্ট না বেশি কার্বন বিশিষ্ট, এটা বলো? এই অ্যাস্টারটা উচ্চতর অ্যাস্টার না নিম্নতর অ্যাস্টার? এই অ্যাস্টারটা যে বানাইছি এটা উচ্চতর অ্যাস্টার না নিম্নতর অ্যাস্টার? উচ্চতর মানে কার্বন বেশি, উচ্চতর অ্যাস্টার। এই উচ্চতর অ্যাস্টার, উচ্চতর অ্যাস্টার যার মধ্যে একটা OH ছিল শুরুতে, মোনোহাইড্রিক ছিল, যে মোনোহাইড্রিক, কথাটা খেয়াল করো, হাইড্রিক মানে হাইড্রোক্সিল মানে OH, এটাকে আমরা মোনোহাইড্রিক বলি। মোনো কেন? কারণ একটা OH। তাহলে এটা কয় হাইড্রিক বলো? এটা তো গ্লিসারল, এটাও তো OH, এটাও তো একটা অ্যালকোহল। এটা কয় হাইড্রিক বলো? তোমার 9 10 জিনিস পড়ানো লাগতেছে। এটা কয় হাইড্রিক? এটা কয় হাইড্রিক? ট্রাইহাইড্রিক। এটা কয় হাইড্রিক? মোনোহাইড্রিক।
তো এটা হচ্ছে মোনোহাইড্রিক অ্যালকোহল, এটা একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এটা মোনোহাইড্রিক অ্যালকোহল, এটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। যদি মোনোহাইড্রিক অ্যালকোহল ব্যবহার করে আমি একটা এস্টার বানাই, যদি মোনোহাইড্রিক অ্যালকোহল ব্যবহার করে একটা এস্টার বানাই এবং সে যদি উচ্চতর হয়, তখন সে হয়ে যায় ওয়াক্স বা মোম। তখন সে হয়ে যায় একটা ওয়াক্স বা মোম। তখন সে হচ্ছে ওয়াক্স বা মোম। বুঝছি? কোষ রসায়ন পড়লে এগুলোর প্রবলেম হইতো না। কোষ রসায়ন পড়ো নাই, যার কারণে এই অবস্থা। বুঝছি? ওকে, তাহলে এই হচ্ছে মোম, এবং মোমই একটা লিপিড। এটা একটা লিপিড, এই যে এটা লিপিড, এটা মোম। গাছের উপরে থাকে এই আবরণটা, গাছের উপরে মোমের আবরণ থাকে। ওকে, গাছের উপরে এই আবরণটা থাকে, এই যে এরকম মোমের আবরণ থাকে, এবং এটাই মোম, এখান থেকে মোম তৈরি হয়। এখন তাহলে এইটা কি? এটা কি তাইলে? এখানে আসেন, এটা কি? এটা তো অনেক জটিল দেখতে, তাই না? এখানে আসেন, দেখেন এখানে হাইড্রোক্সিল ছিল একটা, এখানে হাইড্রোক্সিল হয়ে গেছে তিনটা, হাইড্রোক্সিল হয়ে গেছে এখন তিনটা। কয়টা? তিনটা। ট্রাইহাইড্রিক অ্যালকোহল। তাহলে তিনটা পানি বের হবে, তিনটা পানি বের হবে। তাহলে তাহলে এখানে উচ্চতর ফ্যাটি অ্যাসিড করা লাগবে, একটা হইলে হবে না, তিনটা লাগবে। এটা সেই উচ্চতর ফ্যাটি অ্যাসিড, যে এইটা আর এটা একই, এইটা আর এইটা একই। এখানে একটা ফ্যাটি অ্যাসিড দিয়ে হইছে, কারণ ওএইচ একটা ছিল, কিন্তু এখানে ওএইচ তিনটা। তাহলে ব্যালেন্স করার জন্য ফ্যাটি অ্যাসিড করা লাগবে, ব্যালেন্স করার জন্য ফ্যাটি অ্যাসিড করা লাগবে, তিনটাই লাগবে, এই জন্য আমি তিন দিছি। তাহলে পানি কয়টা বের হবে? পানি কয়টা বের হবে? পানিও তিনটাই বের হবে, পানি তিনটাই বের হবে, তিনটাই পানি বের হবে, তিনটা পানি বের হবে। বিক্রিয়াটা শেষমেশ কি হবে দেখেন, এখান থেকে কে থাকতেছে, এখান থেকে কে থাকতেছে দেখেন, এখান থেকে থাকতেছে CH2O, এইচ তো চলে গেছে, এইচ তো চলে গেছে, এখান থেকে থাকতেছে CHO, এইচ তো চলে গেছে, এখান থেকে কে থাকতেছে CH2O, কারণ প্রত্যেকটা থেকে এইচ চলে গেছে পানি বানানোর জন্য, এইচ চলে গেছে পানি বানানোর জন্য। আর এখান থেকে কে থাকতেছে OCO, OCO C17H35, প্রত্যেকটার মধ্যে কারণ তিনটা আছে এখনো। তাহলে CO C17H35, CO C17H35, CO C17H35। কারণ এটা তো তিনটা, এটা তো তিনটা, এই জিনিসটা তো তিনটা আছে এখনো। এই তিনটা এই প্রত্যেকটার সাথে একটা করে যুক্ত হয়ে যাবে, এই তিনটা প্রত্যেকটার সাথে একটা করে যুক্ত হয়ে যাবে, প্রত্যেকটার সাথে একটা করে যুক্ত হয়ে যাবে, প্রত্যেকটার সাথে একটা করে যুক্ত হবে তিনটা। সেম জিনিস দেখেন, এই যে দেখেন, এই যে এইটা এইটা সেম, এইটা আর এইটা সেম, এইটা আর এইটা সেম, এইটা আর এইটা সেম, খালি কাহিনী হচ্ছে তিনটা বইলা তিনবার হইছে। এইটা একটা অ্যাস্টার, এটাও একটা অ্যাস্টার, এটাও একটা অ্যাস্টার। কেন অ্যাস্টার? এই যে OCO, কিন্তু এটা অ্যাস্টারের পাশাপাশি ফ্যাট, এবং এটাও একটা লিপিড, এটা ফ্যাট, এটা একটা লিপিড। এভাবে করে তুমি তেলও বানাইতে পারবা, এভাবে তুমি কি বানাইতে পারবা? তেলও বানাইতে পারবা। একজন বলছো CH2O হবে না সেকেন্ডে, সেকেন্ডে কি CH2 আছে যে CH2O বলতেছো তুমি এখানে? কিন্তু ছিলই CHO, তাহলে CHOই তো হবে, CH2O কোথা থেকে আসবে? এবং এটা হাইড্রোফোবিক, পানিতে মিশবে না, এটা হাইড্রোফোবিক। ওকে, বুঝতে পারছি? তাহলে এটাই হচ্ছে ফ্যাট, এটাই ফ্যাট, এটাই লিপিড, এটাও লিপিড, মোম। এরকম করে তুমি তেলও বানাইতে পারবা, তেল চর্বি মোম। তেল কখন হবে? এখানে তোমার একটা দ্বিবন্ধন লাগবে, তাহলে এটা তেল হবে। ওই যে সম্পৃক্ত অসম্পৃক্তর কথা মনে আছে? সম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন মনে আছে? এরা সম্পৃক্ত হাইড্রোকার্বন, এই জন্য সে ফ্যাট হয়েছে। অসম্পৃক্ত হইলে তেল হইতো, দরকার নেই আমাদের। তাহলে তেল চর্বি আর মোম, তাহলে কি? তেল চর্বি আর মোম, এটাই হচ্ছে লিপিড। তেল চর্বি মোম, এটা হচ্ছে লিপিড। আর রিক্যাপ করতে পারবো না, আর রিক্যাপ করবো না এগুলো। 9-10 এর পর আমি এখন পড়াইতেছি, আবার বলো তোমার রিক্যাপ করতে, মাথায় রাগ তুলে দিতেছো তোমরা। হ্যাঁ, এতক্ষণ কয় তিনবার বুঝাইলাম, আবার বল রিক্যাপ করতে, রেকর্ড দেখবা। শুভ্র ভাইয়ের কথা ভালো না লাগলে কিছু করার নেই, শুভ্র ভাই এরকম রুডি।
তাহলে এই হচ্ছে আমরা লিপিড বানাইলাম, এই যে লিপিড। তাহলে লিপিডের মধ্যে আমরা কি কি পাচ্ছি? লিপিডের মধ্যে পাচ্ছি আমরা তেল, চর্বি এবং মোম। তেল, চর্বি এবং মোম, এটা লিপিড। ওকে, তেল, চর্বি, মোম, এটা হচ্ছে লিপিড। কিন্তু এরা হচ্ছে সরল লিপিড। সরল লিপিড, এরা হচ্ছে সরল লিপিড। এবার যৌগিক লিপিডে যাই আমরা। যৌগিক লিপিডে যাই আমরা। যৌগিক লিপিড কোনটা? লিপিড প্লাস ফসফেট। লিপিড প্লাস ফসফেট, অর্থাৎ লিপিড বানাইতে গেলে তো আমার কি লাগতেছে? লিপিড বানাইতে গেলে আমার ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল লাগতেছে, তার সাথে আবার একটা ফসফেট। তখন এখানে ফসফেট যুক্ত হয়ে যাবে একটা। তখন সেটা কি লিপিড হবে? তখন সেটা কি হবে বলো? তখন সেটা হবে ফসফোলিপিড। তখন সেটা হয়ে যাবে কি? ফসফোলিপিড। এই লিপিডের সাথে যদি ফসফেট যুক্ত করে তখন সেটা হয়ে যাবে ফসফোলিপিড। তেমনি তেমনি লিপিড প্লাস শর্করা, লিপিড প্লাস শর্করা, তখন সেটা হয়ে যাবে গ্লাইকোলিপিড। মনে আছে? গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিনকে একসাথে গ্লাইকোক্যালিক্স বলে। আমরা শর্ট সিলেবাস পড়ছি, তাই অনেক কিছু জানি না। এখন আমাদের উপর চিল্লালে, এই আমি তোমাদের উপর চিল্লাবো না তো কে চিল্লাবে? মা বাবা, বড় ভাই বোনের উপর টিচার তোমাদের উপর চিল্লাইতে পারে, টিচার থাপ্পড়ও লাগাইতে পারে, তাই বলে তোমার জিজ্ঞাসা করবো চিল্লাবো কেন? হ্যাঁ, কি রে ভাই এত বেয়াদব কেন? পোলাপান 24 বছর পোলাপান তো কোনদিন এরকম বেয়াদবি করতে পারে নাই। তোমাদেরকে বলছিলাম ফার্মের মুখে, তোমার তো বেয়াদব। হ্যাঁ, আজব কথাবার্তা, মুখের উপর কথা বলে। এগুলো ধরে ধরে বের করতে হবে, মুখের উপর কাকা কথা বলে এগুলো ধরে ধরে বের করতে হবে। এগুলোরে কই থেকে আসছে এগুলা? হ্যাঁ, কিছু ফ্যামিলি কিছু শেখায় নাই। ভর্তি হবো না পরের থেকে, আমার কোনো সাইকেলের দরকার নাই আমার এত স্টুডেন্টের। তারপরে দেখো, লিপিড প্লাস ফসফেট একসাথে আমরা এটাকে বলবো ফসফোলিপিড। এটাকে বলবো আমরা ফসফোলিপিড। আমি তো পড়াইতেছি এই জন্য আমার দোষ, না পড়াই চলে যেতাম, ঠাড়া মুখস্থ করতে তখন খুব ভালো লাগতো। ঠাড়া মুখস্থ করতে পারলে খুব ভালো লাগতো, তাই না? বলতাম এই ফসফোলিপিড মুখস্থ করো। এই হচ্ছে ফসফোলিপিড। তাহলে ফসফোলিপিড ব্যাপারটা কেমন হবে বাবা? এই যে লিপিড, এই যে লিপিড বাবা, এর সাথে একটা ফসফেট। এই যে লিপিড, এর সাথে ফসফেট, প্রত্যেকের সাথে ফসফেট যুক্ত করে দাও। এই যে এইচের সাথে ফসফেট যুক্ত করে দাও। এই যে এখানে ফসফেট, এখানে প্রত্যেকের সাথে একটা ফসফেট যুক্ত হয়ে যেত। ফসফেট HPO4-, ঠিক আছে? ওকে, তারপর ধরো লিপিড প্লাস প্রোটিন, লিপিড প্লাস প্রোটিন, তখন এটা হবে কি ভাইয়া? তখন এটাই হবে, দেখেন দেখেন, তখন এটাই হবে লিপোপ্রোটিন। হ্যাঁ, তখন এটাই কি হবে? লিপোপ্রোটিন। পেকটিনের ব্যাপারটা আমি বলে দিছি অলরেডি, দ্রবণীয় অদ্রবণীয় কাহিনী কমেন্ট করে বলে দিছি। ওই কোশ্চেন বারবার করেন না, দেখে আসেন কমেন্ট কোথায় করছি। দ্রবণীয় অদ্রবণীয় আপনার কমেন্ট করে একদম মুখে ফেনা তুলে ফেলতেছেন। পেক সোডিয়ামটা, ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট এটা অদ্রবণীয়, বাট পেকটিন জিনিসটা হচ্ছে দ্রবণীয়। ওইটাই লিখছিলাম আমি ক্লাসের মধ্যে। ট্রাইফসফেট হবে তাইলে? হ্যাঁ, ট্রাইফসফেট হবে। একটা ফসফেট থাকলেও হবে, ট্রাইফসফেট না, একটা ফসফেট থাকলেই হবে। ঠিক আছে, বুঝলাম। তাহলে এই হচ্ছে এগুলো হচ্ছে যৌগিক লিপিড। এটা হচ্ছে সরল লিপিড। তেল, চর্বি, লোম, এটা সরল। কেন সরল জানো? ওদেরকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাবো, আর কিছু পাবো না। বা ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল পাবো, আর কিছু পাবো না। কিন্তু এদেরকে যদি ভাঙি, ফ্যাটি অ্যাসিড অ্যালকোহলের সাথে ফসফেট পাবো, এই জন্য ফসফোলিপিড। ফ্যাটি অ্যাসিড অ্যালকোহলের সাথে শর্করা পাবো, এই জন্য গ্লাইকোলিপিড। ফ্যাটি অ্যাসিড অ্যালকোহলের সাথে প্রোটিন পাবো, এই জন্য লিপোপ্রোটিন। ঠিক আছে ভাইয়া? ফসফোলিপিড কেন কমপ্লেক্স লিপিড? কারণ সরল লিপিড মানে ভাঙলে তুমি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাবা, আর কিছু পাবা না। তার সাথে এক্সট্রা ভাবে কিছু একটা পাচ্ছ, এই জন্য সে যৌগিক লিপিড। এক্সট্রা ভাবে তুমি যদি কিছু পাও তাহলে যৌগিক লিপিড। আরেকটা আছে কি? আরেকটা আছে উদ্ভুত লিপিড। এটা আরো টেনশন মার্কা। এবার যেটা লিখবো এর নাম হবে উদ্ভুত লিপিড। উদ্ভুত লিপিড, এটা হবে কি? উদ্ভুত লিপিড। উদ্ভুত লিপিড কোনটা? লিপিড, লিপিডের সাথে
লিপিড দিলা, লিপিডের সাথে আইসোপ্রিন যুক্ত করলা, আইসোপ্রিন, লিপিডের সাথে আইসোপ্রিন যুক্ত করলে, এগুলো সামনে লাগবে, এই জন্য পড়াচ্ছি, বুঝছো? এগুলো সামনে তোমাদের লাগবে, বারবারই লাগবে। এখন যদি তুমি এগুলো না পারো, সামনে দেখবে ভেজালে পড়বা। এই জন্য আমি এখানে এটা ক্লাসের বাইরের পড়া, তারপরে দেখাই দিচ্ছি, কারণ লাগবে এগুলো সামনে। একটা মিনিট দাঁড়াও। আচ্ছা, আইসোপ্রিন থাকবে। আইসোপ্রিন কি? C5H8, এটাকে আইসোপ্রিন বলে। তখন এটার নাম হয়ে যাবে কি? এটার নাম হয়ে যাবে স্টেরয়েড। তখন এটার নাম হয়ে যাবে স্টেরয়েড। একজন জিজ্ঞেস করছিল ভাই স্টেরয়েড কি? এই হচ্ছে স্টেরয়েড, এই হচ্ছে স্টেরয়েড, এবং এটাও ফ্যাট জাতীয়। ঠিক আছে ভাইয়া, আইসোপ্রিন কি হচ্ছে? C5H8, এই মূলকটাকে আইসোপ্রিন বলে। এটা থাকলে আইসোপ্রিন, এটা অনেকগুলো হতে পারে। ঠিক আছে, তাহলে তখন এটাকে স্টেরয়েড বলবো, এবং এটা উদ্ভূত লিপিড, এগুলোকে উদ্ভূত লিপিড বলে। আচ্ছা, এখন দেখো, স্টেরয়েড তো আমি বানাইলাম, স্টেরয়েড তো আমি বানাইলাম, স্টেরয়েড আমি বানাইলাম, স্টেরয়েডের সাথে একটা অ্যালকোহল মূলক যুক্ত করে দিলাম, স্টেরয়েডের সাথে ওএস মূলক যুক্ত করে দিলাম, স্টেরয়েডের সাথে ওএস মূলক যুক্ত করে দিলাম। কি মূলক যুক্ত করলাম? ওএস মূলক যুক্ত করলাম। ওএস, ওএস কার মূলক? ওএস কার মূলক? অ্যালকোহলের মূলক। ওএস কার মূলক? ওএস অ্যালকোহলের মূলক। কার মূলক? অ্যালকোহলের মূলক। ওএসটা হচ্ছে অ্যালকোহলের মূলক। অ্যালকোহলের মূলকের সাথে নামের সাথে কি যুক্ত হয়? অল। কি যুক্ত হয়? অল। তাহলে স্টেরয়েডের সাথে অল, তাহলে ব্যাপারটা কি হবে বলো? স্টেরয়েডের সাথে অল, তাহলে ব্যাপারটা কি হবে? স্টেরল। ওএস এর সাথে অল, স্টেরল। স্টেরয়েডের সাথে অল, স্টেরল, স্টেরল। ঠিক আছে, স্টেরল। এই স্টেরল, এই স্টেরল কয়েক রকমের আছে। এই স্টেরল বেশ কয়েক রকমের স্টেরল আছে। যেমন একটা স্টেরল তোমরা সবাই জানো, যেমন কোলেস্টেরল। শুধু কোলেস্টেরল না, আরো আছে স্টিগমাস্টেরল, স্টিগমাস্টেরল, বিটা সিটোস্টেরল, বিটা সিটোস্টেরল, এগুলো সব স্টেরল। এর মধ্যে একটা হচ্ছে কোলেস্টেরল, একটা হচ্ছে কোলেস্টেরল। এই কোলেস্টেরল আবার কয় রকমের হয়? এলডিএল, এইচডিএল, ট্রাইগ্লিসারাইড। এখন বললো এই যেগুলো আমি জানি না, এখন বললো না যে এইচডিএল, এলডিএল আর ট্রাইগ্লিসারাইড কি, এগুলোর নাম আমরা শুনি নাই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কোলেস্টেরল, যেটা আমরা কোষঝিল্লির ফাঁকে ফাঁকে ছিল। এই হচ্ছে ফসফোলিপিড। এখন আবার আসেন, এখন আবার আসেন, এখন আবার আসেন যে এই এলডিএল, এইচডিএল, ট্রাইগ্লিসারাইড তোমাদের 19 ছিল। ঠিক আছে, এখন যেটা আসলে নাম লেসিথিন। লেসিথিন, এই লেসিথিনটাকে, এই লেসিথিনটাকে, প্রথমত লেসিথিন হচ্ছে একটা ফসফোলিপিড। প্রথমটা কি? লেসিথিন হচ্ছে ফসফোলিপিড। লেসিথিন হচ্ছে ফসফোলিপিড। তাহলে ফসফোলিপিড মানে কি? ফসফোলিপিড মানে তার মধ্যে ফ্যাটি অ্যাসিড থাকবে। ফসফোলিপিড মানে তার মধ্যে ফ্যাটি অ্যাসিড থাকবে, তার মধ্যে গ্লিসারল থাকবে। এই পর্যন্ত থাকলেই চলতো রাসেল ভাই। রাসেল ভাই এই পর্যন্ত থাকলেই চলতো, এটাকে আমরা লিপিড বলতাম, সাধারণ লিপিড বলতাম। ইস, সাউন্ড যা প্রবলেম করতেছে, সাউন্ডে যা প্রবলেম করতেছে রে ভাই। তাহলে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল বলে এটাকে আমরা সরল লিপিড বলতাম, কিন্তু তার সাথে কে যুক্ত আছে? ফসফেট। তার সাথে কে যুক্ত আছে? ফসফেট। এই জন্য এটাকে আমরা ফসফোলিপিড বলতেছি। এই জন্য এটাকে আমরা কি বলতেছি? ফসফোলিপিড বলতেছি। ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল আর ফসফেট, এইগুলো ফসফোলিপিড। এই যে ফসফোলিপিড। কিন্তু এই ফসফোলিপিডের নাম হচ্ছে লেসিথিন। লেসিথিন যদি ফসফেটের পাশাপাশি কোলিন যুক্ত থাকে, কোলিন, কোলিন, কোলিন একটা রাসায়নিক যৌগ, সংকেত দরকার নাই তোমাদের, জাস্ট এটুকু জানো, কোলিন যদি যুক্ত থাকে তখনই সেটার নাম হবে লেসিথিন। এই লেসিথিনটাই গুরুত্বপূর্ণ। এই লেসিথিনটা তোমাদের বইয়ের মধ্যে কি করছে জানো? খালি বলে দিছে লেসিথিন, বইলা চুক পাটাং, শেষ, খাতাম, টাটা, বাই বাই। এখন তোমরা বসে থাকো, মুখস্থ করতে থাকো। আমার কথা হচ্ছে মুখস্থ করাবো না,
প্রত্যেকটা ব্যাখ্যার মধ্যে ঢুকবো, এই জন্য আর কি একটু ভিতরে ঢুকতে হয় আমার। ভিতরে ঢুকতে যায় আমি যাই পরে ফাইসা, তোমরা বোঝো না, পরে বলো কঠিন কঠিন কঠিন। বুঝছো? লিপিড ক্লিয়ার? লিপিড সম্পর্কে আর কোনো ধারণা থাকবে? লিপিডের আদ্যপন্ত পড়াই দিছি, লিপিডের আদ্যপন্ত পড়াই দিছি। আমি যেটুকু বলবো এর বুঝবা এইটুকু তোমাদের জন্য যথেষ্ট। কুলিনের সংকেত কি বলতে দরকার নাই, কুলিন একটা রাসায়নিক যৌগ, শেষ। কুলিনের সংকেতের ভিতর ঢুকলে শুধু শুধু তোমাদের সময় নষ্ট হবে বাবা, এত দরকার নাই। ওকে বাবা, ঠিক আছে? তাহলে লেসিথিন কি? একটা ফসফোলিপিড, সেটা ফসফেট আছে এবং লিপিড, সাথে কোলিন যুক্ত আছে, এই জন্য সে লেসিথিন। লেসিথিন একটা ফসফোলিপিড, আলাদাভাবে একটা ফসফোলিপিড, তার সাথে ফসফেটের সাথে একটা কোলিন যুক্ত আছে, এই জন্য সে লেসিথিন। কারণ ফসফোলিপিড তো অনেক রকমের হয়, ফসফোলিপিড তো অনেক রকমের হয়, যেমন ফসফোটাইডিক অ্যাসিডও একটা ফসফোলিপিড। এর মধ্যে লেসিথিনটাকে আমি আলাদাভাবে তোমাদের বুঝাই দিলাম। ওকে, এখন আসো কোষঝিল্লির কাজ। লিপিড বুঝলাম, কোষঝিল্লির কাজ। কোষঝিল্লির কাজ নাম্বার 1, অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা। অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা, তার ভিতরে যা যা আছে সবাইকে সে বাইরে থেকে প্রোটেকশন দিয়ে রাখতেছে। ওকে, নাম্বার 2, ব্যাপন, অভিস্রবণ ইত্যাদিকে নিয়ন্ত্রণ। কোন জিনিস ঢুকবে কোন জিনিস বের হবে এটা পারমিশন দেওয়া, এটা নিয়ন্ত্রণ। 3 নম্বরে, ভেতরে বাইরে বিভিন্ন বস্তুর স্থানান্তর। ভেতরে ও বাইরে বিভিন্ন বস্তুর স্থানান্তর, বিভিন্ন বস্তুর স্থানান্তর। ভেতর এবং বাইরে বিভিন্ন বস্তুর স্থানান্তর। বিভিন্ন বৃহদাণু সংশ্লেষ, এই কথা তোমাদের বইয়ে বলছে, এটা তোমরা বুঝো নাই। বিভিন্ন বৃহদাণু সংশ্লেষণ। সংশ্লেষণ মানে তৈরি করা, সংশ্লেষণ মানে তৈরি করা। ওকে, আর বৃহদাণু মানে বড় বড় অণু, অর্থাৎ কোষঝিল্লি থেকে অনেক কিছু ভিতর দিকে যায় এবং তৈরি হয়ে যায়। কোষঝিল্লি থেকে তৈরি হয়ে ভিতর দিকে যায়, অনেকে আছে, ঠিক আছে? বিভিন্ন বৃহদাণু তৈরি। তারপরে তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। তথ্যের ভিত্তি, তথ্যের ভিত্তি, যেমন কোষঝিল্লিতে নিউরন এসে শেষ হয়, সেটা বিভিন্ন তথ্য নিয়ে আসে, যেমন তথ্যের ভিত্তি হচ্ছে কোষঝিল্লি। কোষঝিল্লিতে আরএনএ থাকতে পারে, কোষঝিল্লিতে আরএনএ থাকতে পারে, যেমন পেঁয়াজের কোষঝিল্লিতে আরএনএ আছে, তাহলে সে তথ্যের ভিত্তি হিসেবে কাজ করতেছে। তথ্যের ভিত্তি। তারপরে বৃদ্ধি এবং চলনে সহযোগিতা করে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট। যেমন ধরো ফ্যাগোসিটোসিস প্রক্রিয়ার সাথে রক্তকণিকা যখন চলাচল করে তখন কিন্তু কোষঝিল্লি হেল্প করে। ওকে, তারপরে পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে, এটা আমি বলবো একটু পরে। তরল বস্তু গ্রহণ করে পিনোসাইটোসিস প্রক্রিয়ায়, এটা আমি একটু পরে বলবো, এটা মার্ক করে রাখো, এটা মার্ক করে রাখো, এই চিহ্ন দিয়ে একটু পরে বলবো। 8 নম্বরে লেখো, এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। এনজাইম কোষ থেকে বের হবে, এনজাইম কোষ থেকে বের হবে, সে যে কোষ থেকে বের হবে কোষ ঝিল্লি ভেদ করে তাকে বের হইতে হবে। মনে হবে কি কোষ ঝিল্লি থেকে বের হচ্ছে, কারণ কোষ ঝিল্লি তো সবার বাইরে আছে, একটা কোষ থেকে যখন এনজাইম বের হবে। অ্যান্টিজেন ক্ষরণ, অ্যান্টিজেন কি? একটা কোষ থেকে যদি এনজাইম ব্যতীত অন্য কিছু বের হয় ওটাকে অ্যান্টিজেন বলবে। কোষ থেকে বিষাক্ত কিছু বের হচ্ছে ওটাকে অ্যান্টিজেন বলবো, ওটা এই কোষ ঝিল্লি হয়ে বেরোবে, কারণ কোষের তো শেষ বর্ডার কোষ ঝিল্লি, তাই না? তারপরে আর কি কি আছে তোমাদের বইয়ে? নিউরোট্রান্সমিটার এবং হরমোন। নিউরোট্রান্সমিটার
নিউরো ট্রান্সমিটার ও হরমোন গ্রহণ। এটা কি? একটা নিউরন যখন একটা নিউরনের সাথে সম্পর্ক করে তখন সিনাপস তৈরি হয়। একটা নিউরন নিউরো ট্রান্সমিটার গ্রহণ করে, যেটা আরেকটা নিউরন গ্রহণ করে, এভাবে আদান প্রদানটা হয়। নিউরো ট্রান্সমিটার হচ্ছে কিছু রাসায়নিক পদার্থ যেটা দিয়ে নিউরনের যে মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে ওইখানে সংযোগটা হয়, এটাকে নিউরো ট্রান্সমিটার বলে। এগুলো আমরা ডিটেলস জানবো ব্রেনের চ্যাপ্টারে। নিউরো ট্রান্সমিটার, ট্রান্সমিট করা মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, আর নিউরো মানে নিউরন টু নিউরনে, নিউরন থেকে নিউরনে যখন সংযোগ হয় একজনের ডেন্ড্রাইটের মাঝখানে ফাঁকা জায়গা থাকে একটা, বলছো না সিনাপস ফাঁকা জায়গা, সাইন্যাপটিক ক্লেফট, ওই ফাঁকা জায়গায় এই নিউরো ট্রান্সমিটার সেই সংযোগটা রক্ষা করে। হরমোন তো তোমরা বুঝোই, একটা কোষের মধ্যে গ্রহণ করে, একটা কোষ যখন কিছু গ্রহণ করবে তাহলে কোষ ঝিল্লি আগে পাবে, ঠিক আছে? যেমন আমি যদি তোমাদেরকে এটা এইভাবে বুঝাই, এখন ধরো এটা একটা কোষ ঝিল্লি, এটা কোষ, এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস, এটা হলো কোষের ঝিল্লি, এটা হচ্ছে কোষের ঝিল্লি। এখন দেখো বাইরে থেকে কিছু ভিতরে আসবে, বাইরে থেকে ভিতরে কিছু আসবে, তাহলে সেটা সবার আগে কাকে কাকে পাবে বলো? বাইরে থেকে যদি ভিতরে কিছু ঢুকতে চায়, বাইরে থেকে এই বস্তুটা ভিতরে ঢুকতে যাচ্ছে, তাহলে সে সবার আগে কাকে পাবে? সবার আগে সে কাকে পাবে? কাকে ভেদ করে তাকে ঢুকতে হবে বলো? তাকে অবশ্যই কোষঝিল্লি ভেদ করে ভিতরে ঢুকতে হবে। কোষঝিল্লি না ভেদ করে সে ঢুকতে পারবে না। এই জন্য কোষঝিল্লি এখানে মেইন, ঠিক আছে? কোষঝিল্লি এখানে মেইন, কোষঝিল্লি দিয়েই ঢুকতে হবে। আবার ধরো ভিতর থেকে কিছু বের হবে, যেমন ধরো ভিতর থেকে এনজাইম বের হবে, ভিতর থেকে কি বের হবে? ধরো ভিতর থেকে একটা এনজাইম বের হবে, একটা এনজাইম বের হবে, তাহলে কোষের শেষ বর্ডার কে? কোষের শেষ বর্ডার তো কোষের ঝিল্লি, দেখে মনে হবে কি ঝিল্লি থেকেই বের হচ্ছে, বাট আসলে ঝিল্লি থেকে না, আবার ঝিল্লি মেইন শেষ বর্ডার। পানি কোষের বেলা শেষ বর্ডার ঝিল্লি, উদ্ভিদ কোষের বেলা আবার কোষ প্রাচীর, বাট উদ্ভিদ পানি কোষে তো আর প্রাচীর নাই, এই জন্য আমি ওটাকে বলি নাই। আর প্রাচীরের এত ক্ষমতা নাই, কারণ প্রাচীর হচ্ছে জড় পদার্থ, ঝিল্লি কিন্তু জীবিত। ঝিল্লি কি জীবিত? ঠিক আছে, আচ্ছা। এখন তরল বস্তু গ্রহণ ব্যাপারটা বুঝাই, দেখো এখন যে জিনিসটা বুঝাবো সেটা হচ্ছে পিনোসাইটোসিস। পিনোসাইটোসিস, ধরো এটা একটা কোষ ঝিল্লি, এটা একটা কোষ ঝিল্লি, কোষের মধ্যে পানির পরিমাণ কমে গেছে, ধরো দুইটা কোষ আঁকা আমি এখন পাশাপাশি, এ ধরো আরেকটা কোষ, ধরো আরেকটা কোষ, এখন কোষের ভিতরে পানির পরিমাণ কমে গেছে, পাশাপাশি ধরো অনেকগুলা কোষ আছে, এখানে ধরো আরেকটা কোষ আছে। আর এই জায়গাটা কি? কোষের মধ্যবর্তী ফাঁকা জায়গা, কোষের মাঝখানে মাঝখানে তো ফাঁকা জায়গা থাকেই, তো কোষের মধ্যবর্তী ফাঁকা জায়গা যেটাকে আমরা ইন্ট্রাসেলুলার স্পেস বলি। ইন্ট্রা মানে মধ্যবর্তী, সেলুলার মানে কোষ, স্পেস মানে ফাঁকা জায়গা। ইন্ট্রাসেলুলার স্পেস মানে দুইটা কোষের মধ্যবর্তী ফাঁকা জায়গা, ঠিক আছে? তো এখন পানির অভাব পড়ছে, এখন কোষের ফাঁকে ফাঁকে পানিও আছে, বা তো অল্প অর্থ আছে, পানি বা তো অল্প অর্থ আছে, এটা ধরো সে অল্প অর্থ, এটা সত্যি তো অল্প অর্থ, এটাকে এই কোষ গ্রহণ করতে চায়, এই কোষ এটাকে গ্রহণ করতে চায়। কোষ কি করবে? ফ্যাগোসাইটোসিসের মতো একটা কোষের ঝিল্লি কি করবে? কোষের ঝিল্লি এরকম করে একটা গহ্বরের মতো তৈরি করার চেষ্টা করবে, এবং সে আস্তে আস্তে গহ্বর তৈরির মাধ্যমে একটা ফাঁকা জায়গা তৈরি হবে, ফাঁকা জায়গা তৈরি হবে, এবং গহ্বরের মধ্যে পানিটা ঢোকার চেষ্টা করবে, কারণ ফাঁকা জায়গা, ফাঁকা জায়গায় সে পাইছে পানি। এবং গহ্বরটা আস্তে আস্তে কি করবে জানো? কোষ ঝিল্লিটা আস্তে আস্তে কি করবে? কোষ ঝিল্লি আস্তে আস্তে তাকে ভিতরে ঢুকাই নেওয়ার চেষ্টা করবে, তাকে ভিতরে ঢুকাই নেওয়ার চেষ্টা করবে, একটু পরে এটাকে ভিতরে এসে ঢুকাই ফেলবে। ধরো এভাবে করে সে পানিটাকে ধরো এভাবে করে সে ভিতরে ঢুকাই ফেললো, ঢুকাই ফেলার পরে সে আবার আগের মতো হয়ে যাবে। তাহলে এই যে ঢুকানোর জন্য সে যে একটা গহ্বর তৈরি করলো না, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে পিনোসাইটোসিস। এই প্রক্রিয়ার নাম কি? এই প্রক্রিয়ার নাম হচ্ছে পিনোসাইটোসিস। এই প্রক্রিয়ার নাম হচ্ছে পিনোসাইটোসিস। কি প্রক্রিয়া? পিনোসাইটোসিস। এটা কি? কোষের তরল পদার্থ গ্রহণের প্রক্রিয়া, তরল পদার্থ গ্রহণ প্রক্রিয়া। কোষ যখন কোনো তরল পদার্থ গ্রহণ করে তখন এই প্রক্রিয়াটাকে পিনোসাইটোসিস বলে। কি বলে? পিনোসাইটোসিস। কি বলে? পিনোসাইটোসিস, পাইনোসাইটোসিস বা পিনোফাইটোসিস, সাইটোসিস। এখন পিনোসাইটোসিস করার সময় এখানে একটা গহ্বর তৈরি হয়েছে, এরকম একটা, যখন পানিটাকে গ্রহণ করছে এটা গহ্বরের মতো তৈরি হয়েছে। এই গহ্বরটা কে তৈরি করছে আসলে? কোষের কে তৈরি করছে এটা বলো? কোষের কোন ব্যক্তি এটাকে তৈরি করছে? কে? কোষ ঝিল্লি তৈরি করছে। তাহলে কোষ ঝিল্লি একটা গহ্বরের মতো তৈরি করছে, এটাই হচ্ছে পিনোসাইটিক গহ্বর। এটাই কি? পিনোসাইটিক গহ্বর। এটাই
পিনোসাইটিক গহ্বর, এটাই তাহলে পিনোসাইটিক গহ্বর। পিনোসাইটিক গহ্বর, এবং পিনোসাইটিক গহ্বরটা আর কিছুই না, কোষঝিল্লির একটা বিশেষ অবস্থা, কোষঝিল্লির একটা বিশেষ অবস্থা। আচ্ছা দেখো, এখন এই কোষটা শোষণ করতে চায় কোনো কিছুকে, এজন্যে সে তার ঝিল্লিটাকে এরকম আঙ্গুলের মতো অভিক্ষেপ বানাইলো, এরকম বানাই ফেললো আঙ্গুলের মতো অভিক্ষেপ, এরকম অভিক্ষেপ অভিক্ষেপ প্রজেকশন, ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করলো। তখন এটাকে বলা হবে মাইক্রোভিলাই, তখন এগুলাকে বলা হবে মাইক্রোভিলাই, তখন এটাকে বলা হবে মাইক্রোভিলাই। যে কোষঝিল্লি আঙুলের মতো অভিক্ষেপ তৈরি করবে তখন এটাকে মাইক্রোভিলাই বলবে। গহ্বরের ইংলিশ নাম কি? ভ্যাকিউল, পিনোসাইটিক ভ্যাকিউল। আচ্ছা, আরেকটা আছে ফ্যাগোসাইটোসিস, আরেকটা প্রক্রিয়া আছে যার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিসটা কি? এখানে তো কঠিন, এখানে তো তরল পদার্থ গ্রহণ করছিল, এখন ধরো সে একটা কঠিন পদার্থ গ্রহণ করতে যাচ্ছে, সেটা কঠিন বস্তু গ্রহণ করতে যাচ্ছে, সে কঠিন বস্তুকে একটা জীবাণু, সেটা জীবাণুকে ভক্ষণ করতে যাচ্ছে, ধরো এটা শ্বেত রক্তকণিকা, ধরো এটা শ্বেত রক্তকণিকা, সেটা জীবাণুকে ভক্ষণ করতে যাচ্ছে, ঠিক আছে? তখন এই প্রক্রিয়াটাকে বলা হবে ফ্যাগোসাইটোসিস। তাহলে কঠিন পদার্থ গ্রহণের প্রক্রিয়া, কঠিন বস্তু গ্রহণ, ফ্যাগোসাইটোসিস মানে কি? কঠিন বস্তু গ্রহণ। এবং তখন এই গহ্বরটাকে বলবে ফ্যাগোসাইটিক গহ্বর, তখন এটাকে ফ্যাগোসাইটিক গহ্বর বলবে। ভিতরে ঢুকাবে, ভিতরে লাইসোজোম আছে, লাইসোজোম জীবাণু দিয়ে ভক্ষণ করে ফেলবে, ঠিক আছে? আরেকটা আছে তোমাদের বইয়ের মধ্যে, সেটা হচ্ছে ডেজমোজোম। ডেজমোজোমটা কি? ধরো এই যে কোষের ঝিল্লি, এই কোষের ঝিল্লি থেকে কিছু সুতার মতো বের হবে, কিছু কিসের মতো বের হবে? সুতার মতো, এবং সুতার মতো, সুতার মতো বের হবে কোষের ঝিল্লি থেকে, এগুলো টোনোফ্রাইবিল বলে এগুলাকে, ঠিক আছে? টোনোফ্রাইবিল বলে। এই সুতাটা প্যাঁচা এরকম গোল বান্ডেলের মতো তৈরি করে ফেলবে, সুতাটা প্যাঁচা এরকম গোল হয়ে যাবে, সুতাটা প্যাঁচা এরকম গোল হয়ে যাবে, তখন এটাকে বলবে ডেজমোজোম, তখন এটাকে বলবে ডেজমোজোম, যেটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, ডেজমোজোম। ডেজমোজোমটা কি? এই যে টোনোফ্রাইবিল সুতা এবং কোষ ঝিল্লি পুরোটাকে একসাথে বলবে ডেজমোজোম, এই যে সুতা আর কোষ ঝিল্লি পুরোটাকে একসাথে বলবে ডেজমোজোম, এটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। এই সুতাটা হচ্ছে টোনোফ্রাইবিল নাম, ফাইবার মানে সুতা, টোনো মানে ছোট, ঠিক আছে? টোনোফ্রাইবিল ছোট ছোট সুতা, এই সুতা সহ কোষঝিল্লিটাকে ডেজমোজোম নামে ডাকবে। তোমাদের বইয়ে দেওয়া আছে ডেজমোজোম, পিনোসাইটিক ভেসিকল, ফ্যাগোসাইটিক ভেসিকল এবং মাইক্রোভিলাই, তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, এগুলোই বুঝাই দিলাম তোমাদেরকে, ঠিক আছে? এখন আসো বইয়ের মধ্যে যাই। এই যে কোষের সব বস্তুকে ঘিরে রাখে, অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে, বিভিন্ন বস্তুর স্থানান্তর, ব্যাপন, নিয়ন্ত্রণ রক্ষা করে, কাঠামো দান করে মানে স্ট্রাকচার দান করে, ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে স্থানান্তর করে, বড় বড় অণু সংশ্লেষণ করতে পারে, তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। কারণ কোষঝিল্লিতে আমরা জানি, পেঁয়াজের কোষঝিল্লিতে আরএনএ থাকে, আরএনএ মানেই তথ্য। তারপরে বৃদ্ধি, চলন ইত্যাদি নিয়ন্ত্রণ করে, পিনোসাইটোসিস তরল গ্রহণ করে, এনজাইম অ্যান্টিজেন ক্ষরণ করে, নিউরোট্রান্সমিটার হরমোন গ্রহণ করে, উদ্দীপনা সংবহন করে, যেমন নিউরন, নিউরন কোষঝিল্লি, নিউরনের কোষঝিল্লি কিন্তু উদ্দীপনা সংগ্রহ করতে পারে, সংবহন করতে পারে, মেসোজোম তৈরি করতে পারে। তারপরে গ্লাইকোক্যালিক্স দেখছি আমরা, মাইক্রোভিলাই তৈরি করতে পারে, এগুলো আমরা দেখছি, মাইক্রোভিলাই, মাইক্রোভিলাই দেখছি। তারপরে এই যে ডেজমোজোম, টোনোফ্রাইবিল, টোনোফ্রাইবিল সহ বৃত্তাকার অঞ্চলকে ডেজমোজোম বলে। ফ্যাগোসাইটিক ভেসিকল যখন কঠিন খাদ্যবস্তু বা কঠিন কোনো জীবাণু গ্রহণ করে, যখন তরল খাদ্যবস্তু, তরল জিনিস তৈরি করে, গ্রহণ করে, পানি যখন গ্রহণ করে, তখন এটাকে পিনোসাইটোসিস বলে, ঠিক আছে? একটা জিনিস আছে মেসোজোম, মেসোজোম কিন্তু তোমাদের অলরেডি বলছি, মেসোজোম কিন্তু তোমাদের অলরেডি বলছি, কোষঝিল্লি যে ভিতর দিকে ভাঁজ হয়ে যায় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, বলছিলাম বলছিলাম যে কোষঝিল্লি যখন ভিতর দিকে ভাঁজ হয়ে যায় তখন এটাকে মেসোজোম বলে, কোষঝিল্লি যখন ভিতর দিকে ভাঁজ হয়ে যায় তখন এটাকে মেসোজোম বলে, এটা কি বলছিলাম নাকি বলি নাই? বলছিলাম, ভুলে গেছেন আপনারা। তাহলে এই হচ্ছে কোষঝিল্লির কথাবার্তা, কোষঝিল্লি শেষ। অবশেষে পরিশেষে আমরা কোষঝিল্লি শেষ করতে পারলাম, অনেক জল্পনা কল্পনা, অনেক মারামারির পরে অবশেষে কোষঝিল্লি শেষ হইল। 7 পেজ লাগলো কোষঝিল্লি পড়তে, 1 2 3 4 5 6 7, আগেও কিছু আছে, আগের পেজেও কিছু আছে। যান, আপনাদের মাথা গরম হয়ে গেছে, আপনাদের একটা ব্রেক দিই,
আমি জানি আপনাদের মাথা গরম হয়ে গেছে এখন অলরেডি। ঠিক আছে, আমি চাই না তোমাদেরকে কঠিন করে পড়াইতে, বাট আমার কোনো কিছু বাদ রাখতেও মনের মধ্যে খুঁতখুত 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 করে। ঠিক আছে, কি কঠিন লাগতেছে কি খুব? বলো। অলঙ্করণ কি? একজন বলছে অলঙ্করণ, কোষ ঝিল্লি মাঝে মাঝে হয় কি ভাঁজ হয়ে কিছু স্ট্রাকচার লাভ করে, স্ট্রাকচার হয়, এটাকে আর্কেন্টেরন বা অলঙ্করণ বলে। বাইরে থেকে দেখলে, কোষঝিল্লি দেখলে মনে হয় কি ওই যে আগেকার সময় মহারাজাদের যুগে দেওয়ালের মধ্যে অনেক কারুকার্য করে রাখতো না, এরকম কারুকার্যের মতো মনে হয় দেখতে, এটাকে অলঙ্করণ বা আর্কেন্টেরন বলা হয়। ঠিক আছে, শোনো, কঠিন লাগবে, পড়া তো কঠিনই। বায়োলজিকে আমি দা প্রিমিয়াম কেন বলি? ঠিক আছে, বায়োলজিকে দা প্রিমিয়াম কেন বলি আমরা? কারণ বায়োলজি যতটা তোমরা এটাকে মনে করো যে নিজে বললেই পারা যায়, আচ্ছা, এত এত কমপ্লেক্স কমপ্লেক্স জিনিস যে বায়োলজিতে আছে, যারা যারা মনে করে, যারা যারা মনে করে যে বায়োলজি নিজে পড়লেই পারা যায়, 9-10 যেরকম বায়োলজি নিজে পড়লেই পারবে, দেখবা ফিজিক্সের স্টুডেন্ট আছে 6-7 হাজার, ম্যাথের স্টুডেন্ট আছে 6-6,500 টাকা, তারপর হচ্ছে কেমিস্ট্রিতে স্টুডেন্ট আছে 3,500, বায়োলজিতে হচ্ছে 1,800, অনেক কম। কারণ কি? বেশিরভাগ স্টুডেন্ট মনে করে কি বায়োলজি মুখস্থ করলেই পারবো। এই জিনিস মুখস্থ করে শেষ করতে পারবা? বলো তো, এই জিনিসটা কি মুখস্থ করে শেষ করতে পারবো তোমরা? মুখস্থ করে তো শেষ করতে পারবে না, বুঝেই মনে রাখতে পারতেছো না, মুখস্থ তার উপরে। সো এরা বুঝবে, সময় হোক তারপরে বুঝবে। ওকে, আর কিছু কিছু মানুষ আছে যারা বলবে চোখ বন্ধ করে ঠাড়াই মুখস্থ কর, তারা তো তোমার জীবন শেষ করে দিবে একেবারে। এগুলো মুখস্থ করেও পারবা না, বইয়ের পিডিএফ তো কালকে দিছি না। আচ্ছা, গেল। এবার আসি সাইটোপ্লাজমে। কোষ ঝিল্লি শেষ, কোষ ঝিল্লির পরে আমরা ঢুকতে হবে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে, সাইটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাজম বিয়োগ কে? বলো। প্রোটোপ্লাজম বিয়োগ নিউক্লিয়াস, প্রোটোপ্লাজম বিয়োগ নিউক্লিয়াস। আজকে ক্লাসটা ছোট নিব বলছিলাম, ভাবছিলাম আজকে ক্লাসটা ছোট হবে, পড়ানো শুরু করলে আর ছাড়তে ইচ্ছা করে না, এই একটা আমার সমস্যা। শুরুতে বলছিলাম না আজকে ক্লাসটা ছোট হবে। প্রোটোপ্লাজম বিয়োগ নিউক্লিয়াস, তার মানে কোষের ভিতরে যত রকমের অঙ্গাণু আছে সবগুলোকে একসাথে করলে যা পাবো ওইটাই হচ্ছে সাইটোপ্লাজম। যেমন ধরো সাইটোপ্লাজমের মধ্যে কি কি আছে দেখি আমরা, সাইটোপ্লাজমের মধ্যে কি কি আছে? সাইটোপ্লাজমের মধ্যে সাইটোসল আছে। সাইটোপ্লাজমের মধ্যে কি আছে? সাইটোসল। সাইটোসল মানে কি? তরল বস্তু, তরল পদার্থ, তরল পদার্থ, তরল পদার্থ যেটার মধ্যে সবকিছু ভাসমান অবস্থায় থাকবে। কোষের সবকিছু যেটার মধ্যে ভাসমান অবস্থায় থাকবে এটাকে বলবে তরল পদার্থ বা সাইটোসল। আর কি আছে এটার ভিতরে? আছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট যেটাকে আমরা প্লাস্টিড বলে থাকি। এটার ভিতরে আর কি আছে? এর ভিতরে আছে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটার ভিতরে আর কি আছে? মাইটোকন্ড্রিয়া। আর কি আছে? আর কি আছে? গোলগি বডি, গোলগি, গোলগি বডিস, গোলগি বস্তু, সাথে ইয়ার, ইয়ার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। গোলগি বস্তু এবং ইয়ার, ইয়ার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর কি আছে? রাইবোজোমস, রাইবোজোমস, এটা কেন ভুলে গেলাম, এটা তো আগে বলা উচিত ছিল। রাইবোজোমস। আর কি আছে? সেন্ট্রিওলস। সেন্ট্রিওলটা কিন্তু আবার প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না। সেন্ট্রিওল, সেন্ট্রিওল এটা প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না। সেন্ট্রিওল। তারপর কি আছে? আর কি আছে? সেল ভ্যাকিউল, কোষ গহ্বর। সেল ভ্যাকিউল, কোষ গহ্বর। সেল ভ্যাকিউল, কোষ গহ্বর। আরো আছে অনেক কিছু, যেমন পারক্সিজম, গ্লাইঅক্সিজম, এগুলো তোমার আগে নামও শোনো নাই। পারক্সিজম, পারক্সিজম, গ্লাইঅক্সিজম, লাইসোজোম, এগুলোও আছে। ও কোষ কঙ্কালের নাম তো ভুলেই গেছি, সাইটোস্কেলেটন।
কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটনের নাম তো ভুলেই গেছি, এগুলো আছে আর কি। এবং এরা সবাই, এই যেগুলো তো অঙ্গাণু, এগুলো তো আমরা কোষের অঙ্গাণু বলি, এগুলোকে আমরা সাইটোপ্লাজমিক অঙ্গাণু বলি। সাইটোপ্লাজমিক অঙ্গাণু বা কোষের অঙ্গাণু, এরা ভাসমান আছে কোথায়? এরা ভাসমান আছে সাইটোসলে। এরা কোথায় ভাসমান আছে? সাইটোসল। তাহলে হোয়াট ইজ সাইটোসল? হোয়াট ইজ সাইটোসল প্রশ্নটা আসতে পারে। হোয়াট ইজ সাইটোসল? এখানে কিন্তু সাইটোস্কেলেটনও হবে, এটা দিতে ভুলে গেছি। আর সেন্টিউলের সাথে সাইটোস্কেলেটন লাগাই দিই। সেন্টিউল আর সাইটোস্কেলেটন একই জিনিস দিয়ে তৈরি। সেন্টিউলের সাথে সাইটোস্কেলেটন লাগাই দিই, কোষ কঙ্কাল। স্কেলেটন মানে কঙ্কাল, সাইটো মানে কোষ। এই কোষ কঙ্কাল তোমাদের দেখাইছি না? সাইটোস্কেলেটন তোমাদের দেখাইছি না আগের ক্লাসে? এই বাচ্চারা, সাইটোস্কেলেটন দেখাইছি তোমাদেরকে। আচ্ছা, তাহলে এই যে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডিস, ইআর, রাইবোজোম, সেন্ট্রিওল, সেলুলোস্কেলেটন, সেল ভ্যাকিউল, পারক্সিজোম, গ্লাইকোজোম, লাইসোজোম, সবগুলা পানি কোষে আবার উদ্ভিদ কোষে থাকবে এমন না, বাট যেমন সেন্ট্রিওল পানি কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না। কোষ গহ্বর আবার উদ্ভিদ কোষে বেশি থাকে, পানি কোষে কম থাকে। উদ্ভিদ কোষগুলো অনেক বড় বড় হয়, ঠিক আছে? তো এই সব জিনিসগুলা নিয়েই সাইটোপ্লাজম, এরা হচ্ছে সাইটোপ্লাজমের অঙ্গাণু, আর এটা হচ্ছে সাইটোপ্লাজমের তরল। এটা হচ্ছে সাইটোপ্লাজমের তরল, মানে তরলের মধ্যে ভাসমান থাকবে। একটা কোষ, কোষের ভিতরে থাকবে সাইটোপ্লাজম, তার ভিতরে তরলের মধ্যে এগুলো ভাসমান থাকবে, তার ভিতরে এই সব কিছু ভাসমান থাকবে। তো সেটাকে যদি আমি তোমাদেরকে দেখাই, ও সবটা একসাথে। মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, কোষ ঝিল্লি। সমস্ত হচ্ছে কোষ ঝিল্লি, সমস্ত হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লিটাকে একটু বড় করে দেওয়া দরকার ছিল। সমস্ত হচ্ছে কোষ ঝিল্লি। দ্বিস্তরী ফসফোলিপিড নির্মিত কোষ ঝিল্লি। কোষের ভিতরে বড় করে এটা গহ্বর। গহ্বর দিয়ে দিলাম বড় সড়ো করে। তাহলে দেখো, মাঝের বেশিরভাগ জায়গায় কিন্তু ফাঁকা হয়ে গেল। মাঝের বেশিরভাগ জায়গায় কিন্তু কি হয়ে গেল? ফাঁকা হয়ে গেল। হ্যাঁ, নিউক্লিয়াস আপাতত দিলাম না। এবার দেখো, ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, কোষের সব থেকে বড় অঙ্গাণু।
প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া একদম কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস, একদম কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস, এই তার নিউক্লিওলাস, অনুষঙ্গক অঙ্গাণু, ঠিক তার সাথেই তৈরি হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাকে ঘিরে রাখবে একেবারে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তাকে ঘিরে রাখে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তাকে ঘিরে রাখবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক জালিকা সুন্দর করে তাকে ঘিরে রাখবে, এন্ডোপ্লাজমিক জালিকা। সাথে আরো কে থাকবে? তারপর গোলজি বস্তু, গোলজি বস্তু। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কেউ কেউ থাকবে আবার এরকম টাইপের গোল গোল। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে, বেশ কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লাগানো থাকবে হচ্ছে রাইবোজোম, বেশ কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লাগানো থাকবে রাইবোজোম। তো ওরা হবে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই হচ্ছে রাইবোজোম, রাইবোজোমের দানা। রাইবোজোমটা নিউক্লিয়াসের চারিদিকে বেশি থাকে। এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেগুলো রাইবোজোম লাগানো আছে। ঠিক আছে? এরপরে লাইসোজোম। লাইসোজোম, এই হচ্ছে লাইসোজোম। এই শেষ, এইটুকুই লাইসোজোম, এইটুকুই। এই হচ্ছে লাইসোজোম। এই হচ্ছে পারক্সিজোম। এগুলো হচ্ছে পারক্সিজোম। পারক্সিজোম কি পরে পড়াবো আমি, এগুলো তো গ্লাইওক্সিজোম, এগুলো পরে পড়াবো। এই হচ্ছে লাইসোজোম। ওকে, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট সবই হয়ে গেছে। এখানে কিন্তু সেন্ট্রিওল থাকবে না, সেন্ট্রিওল থাকবে না। আচ্ছা, কোষ কঙ্কাল। কোষ কঙ্কাল, কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন। কোষ কঙ্কাল কেমন? এই যে এরকম এরকম শেপের হয়, এরকম এরকম শেপের হয় কোষ কঙ্কাল। কোষের মধ্যে অনেক আছে, বহুত আছে কোষের মধ্যে কোষ কঙ্কাল। যেমন মাইক্রোফিলামেন্ট, তারপর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, কোষ কঙ্কাল বহুত আছে এরকম। অনেক আছে। এই হচ্ছে একটা কোষ। কোষ কঙ্কাল অনেক বেশি দিয়ে ফেলছি, কমাই দিই, ঘিজিবিজি লাগতেছে। হিবিজিবি হিজিবিজি হিজিবিজি লাগতেছে, হিজিবিজি হিজিবিজি। এই এখন আমি যেটার জন্য এটা আঁকাইলাম, একটা জিনিস খেয়াল করো, কোষের ভেতরের যে জায়গাটা, দেখো কোষের ভেতরের দিকে যে জায়গাটা, এই জায়গাটা নাম হচ্ছে এন্ডোপ্লাজম। কোষের ভেতরে যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে এন্ডোপ্লাজম। আমার বাসার পাশে ট্রান্সফর্মার ব্লাস্ট হয়েছে। ভেতরের যে জায়গাটা, এই স্পেসটাকে বলা হয় এন্ডোপ্লাজম। এন্ডোপ্লাজম, এটাও সাইটোপ্লাজমেরই অংশ, সাইটোপ্লাজমেরই অংশ। এই অংশটার নাম হচ্ছে এন্ডোপ্লাজম। এটা সাইটোপ্লাজমের একটা অংশ, এর নাম হচ্ছে এন্ডোপ্লাজম। আর কোষের বাইরের দিকে যে অংশটা, মানে পরিধির দিকে যে অংশটা, এটাকে বলা হবে অ্যাক্টোপ্লাজম। অ্যাক্টোপ্লাজম, অ্যাক্টোপ্লাজম। এন্ডো মানে ভেতরে, তাহলে বাইরের দিকে যে জায়গাটা, এটাকে বলতেছি অ্যাক্টোপ্লাজম। এই যে বাইরের দিকে যে অংশটা, এটাকে আমরা বলতেছি অ্যাক্টোপ্লাজম। আর ভিতরের দিকে যে অংশটা, এটাকে বলতেছি এন্ডোপ্লাজম। এখন তোমরা বলো কোন জায়গাটা বেশি বড়? কোষ গহ্বর না? আরে বাবা, এটা তো কোষ গহ্বর, আমি ভিতরের স্পেসটাকে বলতেছি। চেতায় দাও তোমরা মাঝে মাঝে আমারে, বুঝছো? চেতায় দাও। এই যে মাঝে মাঝে খুব চেতায় দাও তোমরা আমারে। এই যে, এই যে মাঝখানে এতটুকু জায়গা, এই যে এই জায়গাটা, এই জায়গাটাকে বলতেছি আমি এন্ডোপ্লাজম। এই জায়গাটাকে আমি বলতেছি এন্ডোপ্লাজম। এটা কি ঘন না পাতলা, ফাঁকা না ঘন? এটা হচ্ছে এন্ডোপ্লাজম। এটা কম, কম ঘন, এই জায়গাটা কম ঘন। আর বাইরের দিকে যেটা আছে, এটা হচ্ছে অ্যাক্টোপ্লাজম। এই যে এতটুকু জায়গা, এই যে এতটুকু জায়গা, এটাকে বলতেছি আমরা অ্যাক্টোপ্লাজম। এটাকে অ্যাক্টোপ্লাজম। দেখো তো, অন্য যত অঙ্গাণু আছে সব এখানে না, অন্য যত অঙ্গাণু আছে সব পরিধির দিকে। তাহলে পরিধির দিকে যে জায়গাটা, এটাকে আমরা বলতেছি অ্যাক্টোপ্লাজম। পরিধির দিকে যে জায়গাটা, এটা অ্যাক্টোপ্লাজম। এটা ঘন বেশি, এটা কি বেশি ঘন। অ্যাক্টোপ্লাজমটা কি বেশি ঘন, দানাদার, কম দানাদার, বেশি ঘন এবং শক্ত। অ্যাক্টোপ্লাজম জায়গাটা যেটা, এটা শক্ত এবং
ঘন, শক্ত এবং ঘন। আর এন্ডোপ্লাজম জায়গাটা হচ্ছে নরম, নরম ও পাতলা। কেন? কারণ দেখো ভেতরের স্পেসে তো কোষ গহ্বরই অনেকটা নিয়ে রাখছে, ভিতরে নিউক্লিয়াস ভেতরে তার তেমন কিছু নাই, আর নিউক্লিয়াসও অনেক নরম, এর ভিতরে যা জিনিস থাকবে সবই নরম নরম জিনিস, কারণ কোষ গহ্বরের ভিতরে হালকা পানি টানি জমা থাকে। কিন্তু বাইরের দিকে খেয়াল করো, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, হ্যান ত্যান যা কিছু আছে সব পরিধির দিকে, সব পরিধির দিকে, এবং এই জায়গাগুলো শক্ত এবং ঘন। এটাই বলছে তোমাদের বই। সাইটোপ্লাজমের কেন্দ্রের কম ঘন পাতলা জায়গাটা হচ্ছে এন্ডোপ্লাজম, আর পরিধির দিকের বেশি ঘন শক্ত জায়গাটা হচ্ছে অ্যাক্টোপ্লাজম। এটা তোমাদের বইয়ের মধ্যে লিখছে। অ্যাক্টো, অ্যাক্টো, হ্যাঁ অ্যাক্টো হবে এটা, অ্যাক্টোপ্লাজম। বুঝছো? এখন বলো বুঝছো কিনা। এখন বলো বুঝছো কিনা। আচ্ছা, এই যে সাইটোসল শব্দটা, এই সাইটোসল শব্দটা সবার প্রথমে যে ব্যবহার করার নাম ছিল লার্ডি। লার্ডি নামের একজন বিজ্ঞানী সবার প্রথমে সাইটোসল শব্দটা ব্যবহার করেন, এই সাইটোসল শব্দটা। আর এই যে তরল পদার্থ, এই যে অঙ্গাণু ব্যতীত, এটা তো অঙ্গাণু, অঙ্গাণু ছাড়া যা আছে ভিতরে সব তরল পদার্থ, যেগুলোর মধ্যে সবাই ভাসমান অবস্থায় আছে, ওটাই হচ্ছে ওটাই হচ্ছে সাইটোসল। সাইটোসল কি? এই তরল পদার্থগুলা যেটার মধ্যে এই অঙ্গাণুগুলা ভাসমান আছে। মানে ধরে নাও যে এই জিনিসগুলা হচ্ছে স্যুপের ভুট্টা মাংস, আর পুরোটা হচ্ছে স্যুপের মধ্যে, মানে একটা স্যুপ তরল, তার মধ্যে ভুট্টা মাংস টমেটো ভাসমান। তো ভুট্টা মাংস টমেটোগুলো হচ্ছে কোষের অঙ্গাণু, আর বাকি যে তরল পদার্থটা ওটা হচ্ছে সাইটোসল। ওটাই কি সাইটোসল। ক্লিয়ার? আচ্ছা, সাইটোপ্লাজম থেকে আর তেমন কিছু দরকার নাই, উপচিত অপচিত এটা পরে আসবো আমরা। সাইটোপ্লাজম থেকে আর কিছু দরকার নেই, আমি যতটুকু বলছি সাইটোপ্লাজম থেকে এনাফ। এরা হচ্ছে সাইটোপ্লাজমের অঙ্গাণু, এরা হচ্ছে সাইটোপ্লাজমের অঙ্গাণু, ক্লোরোপ্লাস্ট থেকে শুরু করে এই পর্যন্ত এরা হচ্ছে সাইটোপ্লাজমের অঙ্গাণু। সাইটোপ্লাজমের অঙ্গাণু মানে কি? সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণুগুলো আছে এগুলোকে আমরা সাইটোপ্লাজমের অঙ্গাণু বলি। সাইটোপ্লাজমের ভিতরে যত রকম অর্গানেলস আছে এগুলো আমরা সাইটোপ্লাজমিক অর্গানেলস বলি। ঠিক আছে? যেগুলো কিনা সাইটোসলের মধ্যে ফ্লোটিং ভাসমান অবস্থায় থাকে। ঠিক আছে? অ্যাক্টোপ্লাজম এন্ডোপ্লাজম বুঝলাম। এখন একটা ব্যাপার তোমাদের বইয়ে আছে, মেটাবলিক আর ক্যাটাবলিক, উপচিতি আর অপচিতি, এটা আমরা পরে আসবো, উপচিতি অপচিতিতে পরে আসবো। এখন বুঝছেন কিনা বলেন? কি খুব কঠিন তাই না? একটু কঠিন তো লাগবেই, কলেজে উঠছেন, একটু কঠিন তো লাগবেই। এখন বলেন আগাবেন নাকি ব্রেক দিবেন? ব্রেক নিবেন? স্যারেরা বলেন আগাবেন না ব্রেক নিবেন? 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, এই যে এখন ব্রেক। এখন মাথা গরম হয়ে গেছে, আসলে ব্রেক নাও, ব্রেক না নিলে পরে আগাইতে পারবো না, পরে মাথা গরম হয়ে যাবে। আমরা 8টা 20-এ আসতেছি আবার। ভাবছিলাম আজকে তাড়াতাড়ি শুরু দিব, না দিব না, মন চাইছে দিব না, পড়াবো।
আজকে তোমাদের একটা ভিন্ন জিনিস করাবো আমি। দেখি এই ফোনটা দিত, এই ফোনটার মধ্যে বাবা টেস্ট পেপারের কিছু ছবি আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি তোমাদের জন্য। তোমাদের তো অনেকদিন পড়াইলাম, আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো, তোমাদের কনফিডেন্স বুস্ট করার জন্য। খালি ভাবতেছো এত কঠিন এত কঠিন, তো আজকে তোমাদের কনফিডেন্স বুস্ট করার জন্য, তোমাদের কনফিডেন্সকে বাড়ানোর জন্য একটা কাজ করব আমি। কি কাজ করব? লেটস সি। এটা একটা টেস্ট পেপার, আগে নাম বলে দিচ্ছি। টেস্ট পেপারটা হচ্ছে নিউটন মনে হয় লেকচার। যাই হোক, লেকচার পাঞ্জেরি দুটোই ভালো, লেকচার আর পাঞ্জেরি দুটোই ভালো, তোমরা যেটা পারো একটা কালেক্ট করে নিও। দেখো, আমরা যতদিন পড়লাম একটু দেখার চেষ্টা করি যে আমরা আসলে কতটুকু শিখলাম। দেখো, কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক। আজকে তোমরা দেখবা প্রশ্ন কত সহজ হয়, আজকে তোমরা দেখবা বায়োলজি কত সহজ। আমি তো তোমাদের অনেক ডিপে পড়াই, অনেক ডিপে যে তোমাদেরকে পড়াই। আজকে তোমাদের একটু কনফিডেন্সটাকে বাড়াই চলো আমরা, ঠিক আছে? যশোর বোর্ডের প্রশ্ন। তারপরে দেখো, কোষ বা সেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা ল্যাটিন শব্দ থেকে এসেছে। ঢাকা বোর্ডের প্রশ্ন। কোনটি আদিকোষী? একটু খেয়াল করো, কোনটি আদিকোষী? এটাও ঢাকা বোর্ডের প্রশ্ন, ঢাকা বোর্ড 2015 সালের প্রশ্ন। খেয়াল করো, কোনটি আদিকোষী? রিক্সিয়া মানে হচ্ছে মশ, রিক্সিয়া মানে হচ্ছে মশ, প্রকৃত কোষী। মিউকর একটা ছত্রাক, প্রক্রিয় কোষী। ইউলোথ্রিক্স একটা শৈবাল, প্রকৃত কোষী। আর ইকোলাই একটা ব্যাকটেরিয়া। তাহলে অন্যগুলোর পরিচয় তুমি যদি নাও জানো, অন্যগুলোর পরিচয় তুমি যদি নাও জানো, ইকোলাই যে একটা ব্যাকটেরিয়া, এটা তো তোমরা 9 10 পড়ে আসছো নাকি? ইকোলাই যে একটা প্রক্রিয়া, এটা তো 9 10 পড়ে আসছো। এটা দেখেও তোমরা বলতে পারবা এটাই হচ্ছে আদিকোষী। তারপরে দেখো, কোষ বিভাজন কে আবিষ্কার করে? এই চ্যাপ্টারের প্রশ্ন না। প্রাপ্তবয়স্ক মানুষের দেহে উপস্থিত কোষের সংখ্যা কত? এটাও এই চ্যাপ্টারের প্রশ্ন না। এটা কোষ বিভাজন চ্যাপ্টারের প্রশ্ন, এখানে ঢুকছে, এটা 100 ট্রিলিয়ন হবে। এটা কোষ বিভাজনের চ্যাপ্টারের প্রশ্ন, এখানে ঢুকাই দিছে কেন জানি, টেস্ট পেপারে এই জায়গাটা ভুল করছে। আচ্ছা, সাইটোলজি শব্দের অর্থ কি? সাইটো মানে কোষ আর লজি মানে জ্ঞান। সাইটো মানে কোষ আর লজি মানে জ্ঞান। সাইটোলজি শব্দের অর্থ হচ্ছে কি? কোষবিদ্যা। কি? কোষবিদ্যা। আদি কোষের, আদি কোষে থাকে, আনসার দেওয়া, আনসারের দিকে তাকায়ও না। আদি কোষে থাকে, আদি কোষে বৃত্তাকার ডিএনএ থাকে যেটাকে আমরা প্লাজমিড বলি। আদি কোষে রাইবোজোম থাকে, 70S রাইবোজোম। আদি কোষে কি লাইসোজোম থাকে? থাকে না, তার আনসার হবে এ। আমি তোমাদের অনেক কঠিন জিনিস পড়াইতে পড়াইতে তোমরা ভাবতেছো যে আল্লাহ আল্লাহ গো, কত কঠিন প্রশ্ন না জানি আসে। এখন তোমাদের একটু কনফিডেন্সটাকে বাড়াই। আসো, কোষ প্রাচীর পড়ে ফেলছে, এগুলো আসছে বোর্ড পরীক্ষায়। কোষ প্রাচীর দেখি চলো। কোষ প্রাচীর বলছে, চিত্রে এ চিহ্নিত অংশটি হলো এ। এ কি? এই মাঝখানেটা হচ্ছে মধ্যপর্দা, খেয়াল করো, মাঝখানে এটা হচ্ছে মধ্যপর্দা। এ হচ্ছে প্রাথমিক প্রাচীর আর এগুলো হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তাহলে এ চিহ্নিত অংশটা কি? এ চিহ্নিত অংশটা কি? এ চিহ্ন অংশটা হচ্ছে প্রাইমারি প্রাচীর। সিলেট বোর্ড 2016 সালের প্রশ্ন। পাশাপাশি কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হলে তাকে কি বলে? যশোর বোর্ড 2015 সালের প্রশ্ন, তাকে প্লাজমোডেজমাটা বলে। কোষ প্রাচীরের মাঝখানে সূক্ষ্ম সংযোগ, একে কি বলে? প্লাজমোডেজমাটা বলে। আসো, আরো প্রশ্ন আছে। কোষ গহ্বরের চারপাশে যে পাতলা আবরণ থাকে, কোষ গহ্বরের চারপাশে পাতলা আবরণ আমরা পড়ি নাই, টোনোপ্লাস্ট বলে এটা আমরা কোনো পড়ি নাই, ঠিক আছে? এটা আমরা কোনো যাই নাই। মধ্যপর্দায় অধিক পরিমাণে থাকে কোনটি? রাজুক প্রশ্ন, গত বছরে রাজুক উত্তরা মডেল কলেজের প্রশ্ন। মধ্যপর্দায় কোনটা বেশি থাকে? এটা দেখি কে বলতে পারে, বলো কোনটা? হেমিসেলুলোজ, পেকটিন, সেলুলোজ, সুবেরিন। কোনটা? পেকটিক অ্যাসিড। পেকটিক অ্যাসিড অনেক বেশি পরিমাণে থাকে। তারপরে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা? রাজুকের প্রশ্ন, ক্রিস্টালাইন মাইসিলি। ক্রিস্টালাইন মাইসিলি।
এগুলো কলেজের প্রশ্ন, আমরা এখন বোর্ডের প্রশ্ন যাচ্ছি। আচ্ছা, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয় কোনটাকে? মাইসেলিকে। ক্রিস্টালাইনকে না, মাইসেলিকে। ঢাকা কলেজের প্রশ্ন। আসো কোষ ঝিল্লি থেকে বোর্ডের প্রশ্ন দেখি। কোষ ঝিল্লি যেটা আমরা পড়লাম, কোষ ঝিল্লি থেকে বোর্ডের প্রশ্ন। প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলে কোন অংশটি তরল? বলো তরল কোনটা? প্রোটিনটাকে আইসবার্গ হিসেবে চিন্তা করছে। প্রোটিনটাকে কি হিসেবে চিন্তা করছে? প্রোটিনটাকে আইসবার্গ হিসেবে চিন্তা করছে। তরল কেটা বলো? বলো তরল অংশকে? লিপিড। লিপিডটা কি হিসেবে ছিল? তরল হিসেবে ছিল। কারণ প্রোটিনটা আইসবার্গ, তাহলে সেটা কঠিন, তাহলে তরলটা হচ্ছে লিপিড। তারপরে স্যান্ডউইচ মডেল কোনটি? স্যান্ডউইচ মডেল কোনটি? দ্বিস্তর বিশিষ্ট মডেল। ফ্লুইড মোজাইক মডেল স্যান্ডউইচ মডেল না, দ্বিস্তর বিশিষ্ট মডেলটাই হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, এই স্যান্ডউইচ মডেল। ফ্লুইড মোজাইক মডেল অনুসারে কোন ঝিল্লির ফসফোলিপিডের ফাঁকে ফাঁকে কোন অণু থাকে? ফসফোলিপিডের ফাঁকে ফাঁকে বলছে, ফাঁকে 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 কোলেস্টেরল থাকে। এগুলো তো কলেজের প্রশ্ন। কোনটি ফসফোলিপিডের উদাহরণ? চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন। কোনটি ফসফোলিপিডের উদাহরণ? লেসিথিন। এবং এই প্রশ্নটা মেডিকেলেও আসছে, এই প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষাতেও আসছে। কোনটি ফসফোলিপিড? লেসিথিন। বুঝছি? সাইটোপ্লাজম। কোনটি সাইটোপ্লাজমের নির্জীব বস্তু? কোনটি সাইটোপ্লাজমের নির্জীব বস্তু? দেখো রাইবোজোম সজীব, লাইসোজোম সজীব, প্লাস্টিড সজীব। এনজাইমের কি জীবন আছে? বলো এনজাইমের কি জীবন আছে? এনজাইমের জীবন নাই, নির্জীব। সাইটোপ্লাজমের অংশ নয় কোনটি? প্লাস্টিড, কোষ গহ্বর, সেন্ট্রোজোম, নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি সাইটোপ্লাজমের মধ্যে পড়ে? পড়ে কি পড়ে না? পড়ে না, এজন্য নিউক্লিয়াস হবে आंसर। নিউক্লিয়াস হচ্ছে প্রোটোপ্লাজমের অংশ। জীবনের ভৌত ভিত্তি কাকে বলে? জীবনের ভৌত ভিত্তি কাকে বলে? বলো জীবনের ভৌত ভিত্তি কাকে বলে? প্রোটোপ্লাজমকে বলে, নট সাইটোপ্লাজম। শেষ। রাইবোজোম তো আমরা এখনো পড়িই নেই। এই ছিল বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন, এগুলো ছিল বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন। ঠিক আছে, रुको जरा सबर करो, रुको जरा सबर करो, कहा था ना धक्का धक्के नहीं करने का। আসো, আমি আজকে তোমাদের একটু কনফিডেন্সটাকে বুস্ট করার জন্য এগুলো দেখাচ্ছি। লেটস সি, লেটস সি। এই প্রশ্নের উত্তর দাও। মেডিকেল ভর্তি পরীক্ষা 2019 সালের প্রশ্ন। মেডিকেল ভর্তি পরীক্ষা 2019 সালের প্রশ্ন। নিচের কোনটি উদ্ভিদ কোষে থাকে না? প্লাস্টিড থাকে, শ্বেতসার থাকে, কোষপ্রাচীর থাকে, সেন্ট্রোজোম। আজকে পড়াইছি, আজকে পড়াইছি, আজকে আজকে আজকে। এত ইজি। হ্যাঁ, এটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন 2019 সালের। ঠিক আছে, তারপরে এগুলো এখনো পড়াই নেই, বর্জ্য পদার্থ এখনো পড়াই নেই। নিচের কোন জীবে আদিকোষ থাকে? মানে নিচে কোনটি আদিকোষী? মেডিকেল ভর্তি পরীক্ষা 2019 সাল। ব্রাইফাইটা, ছত্রাক, শৈবাল, ব্যাকটেরিয়া। দেখারই দরকার নাই অপশন, বাকি অপশন দেখারই দরকার নাই। অপশনে ব্যাকটেরিয়া দেওয়া আছে, ব্যাকটেরিয়া হবে আনসার, মেডিকেলের প্রশ্ন। এবার এটা দেখেন, মেডিকেল ভর্তি পরীক্ষা 2013 সালের প্রশ্ন, এটা একটু কঠিন, ঠান্ডা মাথায় পড়তে হবে। প্রোক্যারিওটিক মানে আদিকোষী উদ্ভিদের বৈশিষ্ট্য নয় কোনটি? প্রোক্যারিওটিকের বৈশিষ্ট্য নয় কোনটি? ভালো করে দেখেন, মেডিকেলের প্রশ্ন এমনি পেঁচায়, প্রশ্ন সহজ বা একটু পেঁচায়। প্রোক্যারিওটিক উদ্ভিদের বৈশিষ্ট্য নয় কোনটি? যেটা আদিকোষের বৈশিষ্ট্য না, মানে প্রকৃত কোষের, প্রকৃত কোষের। রাইবোজোম ছাড়া অন্যান্য কোনো আবরণ বেষ্টিত ক্ষুদ্রাঙ্গ নাই? না, আছে। সুনির্দিষ্ট নিউক্লিয়াস আছে, ট্রু। চালক সংশ্লেষণের জন্য সুগঠিত প্লাস্টিড নাই, কেন থাকবে না? বলছে প্রোক্যারিওটিক উদ্ভিদের বৈশিষ্ট্য নয়, মানে ইউক্যারিওটিকের বৈশিষ্ট্য চাইছে। অ্যামাইলোজ পদ্ধতিতে না সুনির্দিষ্ট নিউক্লিয়াস আছে, এটাই হবে আনসার। আনসার হবে বি। তুমি আমার আগে বলে দিছো। আচ্ছা, এখন এইদিকে আসো। সুপার কিংডম ইউক্যারিওটার বৈশিষ্ট্য নয় কোনটি? দেখো এই যে পেশায়, মেডিকেল ভর্তি পরীক্ষা 2004 সালের প্রশ্ন, পেশায় এই প্রশ্নগুলো পেশায় ফেলে। বলছে সুপার কিংডম ইউক্যারিওটের বৈশিষ্ট্য নয় কোনটি? মানে কোনটা ইউক্যারিওটের বৈশিষ্ট্য না, তাহলে কার বৈশিষ্ট্য? প্রোক্যারিওটে বা আদিকোষের বৈশিষ্ট্য। নিউক্লিয়ার আছে, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, কেমন থাকবে? আদিকোষে। রাইবোজোম বড়, মুক্ত এবং আবরণী যুক্ত। রাইবোজোম বড়, রাইবোজোম ছোট। অপেরন আছে, সি, সি। কারণ অপেরন হচ্ছে আদিকোষের কোষ প্রকাশের একক, অপেরন। আনসার হবে সি। কোষের কোন অংশে গ্লাইকোলাইসিস হয়?
ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন। গ্লাইকোলাইসিস কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়, আর বাকিগুলা মাইটোকন্ড্রিয়াতে হয়, বলাইছি না? তাহলে আনসার হবে সাইটোপ্লাজম। দেখছো কত সহজ, ডেন্টালের প্রশ্ন এটা। আচ্ছা এইদিকে নিচে নিচের কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত? উদ্ভিদ কোষে থাকবে না, কোনটা থাকবে না? উদ্ভিদ কোষে কোনটা থাকবে না? উদ্ভিদ কোষে অনুপস্থিত। অপশন ডেন্টালেও আসছে, মেডিকেলেও আসছে। সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর উদ্ভিদ কোষে থাকবে, ফসফোলিপিড থাকবে, ক্লোরোফিল থাকবে, কাইটিন থাকবে না। কাইটিনটা হচ্ছে প্রাণী দেহের আবরণ তৈরি করে। কাইটিন যেমন আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহের বাইরের আবরণ কাইটিন তৈরি করে। ঠিক আছে, এটা দেখে কে পারে। কোষপ্রাচীর পর্যন্ত নিচের কোনটি দিয়ে গঠিত? কোষপ্রাচীর কোনটা দিয়ে গঠিত? কাইটিন না, লিপোপ্রোটিন না, কেরাটিন চুলে থাকে, কেরাটিন। সেলুলোজ, সেলুলোজ দিয়ে তৈরি। ঠিক আছে, এত ইজি। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী সেল মেমব্রেনের উপাদান নয় কোনটি? মেডিকেলের প্রশ্ন। স্টার্চ, কোলেস্টেরল, লিপিড, প্রেমেন। স্টার্চ, স্টার্চ নয়, স্টার্চ আমরা পাই না, স্টার্চ আমরা দেখি নাই। কোলেস্টেরল পাইছি ফাঁকে ফাঁকে, লিপিড বাইলেয়ার, ফসফোলিপিডের বাইলেয়ার আমরা পাইছি, মেমব্রেন প্রোটিনও আমরা পাইছি। আনসার হবে স্টার্চ, স্টার্চ। নিম্নের নিম্নের কোন তথ্যটি প্লাজমা মেমব্রেনের জন্য সঠিক নয়, কোষ ঝিল্লির জন্য সঠিক নয়? ডেন্টালের প্রশ্ন। খাদ্য মস্তিষ্ক শক্তি নির্গত করা, এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করা, প্লাজমা মেমব্রেন আধুনিকতম ও সর্বজনীন গ্রাহ্য মডেলের নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। বিভিন্ন কোষ অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, নিউক্লিয়ার মেমব্রেন ইত্যাদি সিস্টেম সহায়তা করে। ঠিক, তাহলে প্রথমটা খাদ্য মস্তিষ্ক শক্তি নির্গত করে, এটা হচ্ছে কার কাজ? মাইটোকন্ড্রিয়ার কাজ। শেষ, এই হচ্ছে প্রশ্ন। এবারে গোলজি বস্তুগত পড়াইনি আমরা। এই চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন আসছে দেখছো? এই চ্যাপ্টার থেকে এত মানে বিগত কয়েক বছরে 52টা প্রশ্ন আসছে এবং সবগুলোই আমরা পাবো। দেখো এটাও তোমরা আনসার করতে পারবা, তোমাদের পড়াই নাই, হালকা একটু বলছিলাম তোমাদেরকে, আমি পড়াই নাই, হালকা একটু বলছিলাম, এই প্রশ্ন তোমরা আনসার করতে পারবা। জিনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? ক্রোমোজোমের একক, ক্রোমোজোম জিন একই জিনিস, জিন ডিএনএ ক্রোমোজোম। বংশগতির ধারক বাহক জিন, সত্য। আত্মপ্রজনন অক্ষম জিন কি নিজে নিজে ডুপ্লিকেট হতে পারে না? ডিএনএ কি ডুপ্লিকেট হতে পারে না? পারে, ডিএনএ দ্বারা গঠিত। জিন তো অবশ্যই ডিএনএ দ্বারা গঠিত। আত্মপ্রজননে অক্ষম, এটা ভুল। কারণ জিন আত্মপ্রজনন করতে পারে। আত্মপ্রজনন মানে কি? বিভাজন করতে পারে। জিন বিভাজন হয় কেমনে হয়? ডিএনএ যেমন হয়, ডিএনএ থেকে ডিএনএ হয়, তাহলে জিন থেকে জিন হয়। অক্ষম না, সক্ষম, এটা হবে আনসার। আনসার হবে সি, আনসার হবে সি। বুঝছো? এই হচ্ছে মেডিকেলের প্রশ্ন। তাহলে আমি তোমাদের কত কঠিন কঠিন জিনিস পড়াই না? দেখো কত কঠিন কঠিন জিনিস পড়াই। কেন পড়াই জানো? এত কঠিন কঠিন জিনিস আমি কেন পড়াই তোমরা বলতে পারবা? কেউ কি বলতে পারবা কেন তোমাদের আমি এত কঠিন কঠিন জিনিস পড়াই? তোমাদেরকে আমি কঠিন কঠিন জিনিস সব পড়াই কারণ হচ্ছে যাতে তোমাদের কনফিডেন্সটা বাড়ে। তোমাদের কনফিডেন্স বাড়ানোর জন্য আমি পড়াই, তোমাদেরকে ভয় দেখানোর জন্য না। দাঁড়াও, তুমি একটু লাইনে থাকো। আচ্ছা, এবার একটা আমি প্রশ্ন দিব, সেটা তুমি আনসার করবা। এ নাম্বারে ছিল হচ্ছে অপশন এতে আছে, অপশন এতে আছে পেপটিডো গ্লাইকন, অপশন বিতে আছে সেলুলোজ, অপশন সিতে আছে হেমি সেলুলোজ, অপশন ডিতে আছে কাইটিন। কোশ্চেন দেখে নিয়ে ধরো,
ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি? বলো। আচ্ছা, এখন তোমাদের আমি বলি এটা কিসের প্রশ্ন ছিল জানো? এটা কিসের প্রশ্ন ছিল জানো? এটা নিট 2016 সালের প্রশ্ন। ন্যাশনাল এলিজিবিলিটি অ্যান্ড এন্ট্রান্স টেস্ট। এটা হচ্ছে ইন্ডিয়ার মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন। নিটের প্রশ্ন এটা। সব নিটের প্রশ্ন সলভ করা দরকার, ওদের কারিকুলাম তোমাদের কারিকুলামের সাথে মিলবে না, যেগুলো মিলে সেগুলো আমি তোমাদেরকে দিচ্ছি। ইন্ডিয়ার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নটা আসছিল, ঠিক আছে? তারপর দাঁড়াও, আরেকটা প্রশ্ন দিই। প্লাজমা পর্দা, নিউক্লিয় পর্দা, রাইবোজোম, মেসোজোম। আরেকটা প্রশ্ন দিই। প্লাজমা পর্দা, নিউক্লিয় পর্দা, প্লাজমা পর্দা, নিউক্লিয় পর্দা, রাইবোজোম, মেসোজোম। রাইবোজোম, মেসোজোম। এই মেসোজোম কি মনে আছে? মেসোজোম কি মনে আছে বাচ্চা কাচ্চারা? বলো তো মেসোজোম কি? মেসোজোম কি বলো? এই বাচ্চা লোক বলো মেসোজোম কি? কি মনে নাই? পড়াছিলাম যে ব্যাকটেরিয়া কোষপ্রাচীর যে ভাঁজ হয়ে যায়, সেটার ভিতরে এই ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্ট না মানে কি বলে এটাকে, রঞ্জক থাকে, ওইটাকে বলা হয় হচ্ছে মেসোজোম। অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি যখন ভাঁজ হয়ে যায় তখন ওইটাকে মেসোজোম বলে, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে নিচের কোনটি প্রোক্যারিওটিক মানে কি আদি কোষ, প্রোক্যারিওটিক কোষে থাকে না? কোনটি আদি কোষে থাকে না বলো? নিজের কোনটি প্রোক্যারিওটিক কোষে থাকে না বলো, দেখে অ্যান্সার করবা। ভেরি গুড, ভেরি গুড। বি বি বি। একটা কোষও দেখলে তিনটা জিনিস লাগে, কোষ ঝিল্লি লাগে, সাইটোপ্লাজম লাগে, নিউক্লিয় বস্তু লাগে। তো কোষ ঝিল্লি আছে, কোষ ঝিল্লি আদি কোষও থাকবে, প্রকৃত কোষও থাকবে। রাইবোজোম আদি কোষও থাকবে, প্রকৃত কোষও থাকবে, এটাকে সার্বজনীন অঙ্গাণু বলে। মেসোজোমও থাকবে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেসোজোম থাকে। কিন্তু নিউক্লিয়াসের পর্দা থাকবে না, কারণ পর্দা বেষ্টিত নিউক্লিয়াস কার নাই? এটা কিসের প্রশ্ন জানো? এটা কিসের প্রশ্ন জানো? এটা হচ্ছে AIPMTর 2015 সালের প্রশ্ন। অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট 2015 সালের প্রশ্ন। 2015 সালে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছে ইন্ডিয়ায়, সবাই এই প্রশ্নটা ফেস করছে। এটা তোমরাও পারো। তারপরে দাঁড়াও, একটা প্রশ্ন পাইছি। এই প্রশ্নটা তোমরা পারবা, আমি জানি এই প্রশ্নটা তোমরা পারবা। এই প্রশ্নটা তোমরা পারবা, আমি জানি। পিনোসাইটোসিস, অপশন বিতে ছিল হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এগুলো আমি আগে থেকে লিখে রাখছি পাশে একটা ইয়াতে। ফ্যাগোসাইটোসিস। অপশন সিতে ছিল হচ্ছে শোষণ। অপশন ডিতে ছিল হচ্ছে অটোলাইসিস। অটোলাইসিস কি জানো? অটোলাইসিস কি এটা জানো? লাইসোজোম যখন নিজেকে নিজে মেরে ফেলে, লাইসোজোম মনে আছে না? লাইসোজোম যখন নিজেকে নিজে মেরে ফেলে ওটাকে অটোলাইসিস বলে, পড়ছো এটা?
লাইসোজোম যখন নিজেকে নিজে ধ্বংস করে ফেলে, লাইসিস মানে ভাঙা, অটো মানে হচ্ছে নিজেকে। আচ্ছা, প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল হচ্ছে কোষের কঠিন বস্তু গ্রহণের নাম কি? কোষ কোন প্রক্রিয়া কঠিন বস্তু গ্রহণ করে? কোন প্রক্রিয়া কঠিন বস্তু গ্রহণ করে? তরল না, তরল হইলে পিনোসাইটোসিস, কঠিন হইলে ফ্যাগোসাইটোসিস। কিসের প্রশ্ন জানো এটা? এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে WBJEE 2015 সালের প্রশ্ন। ওয়েস্ট বেঙ্গল JEE, জয়েন্ট এন্ট্রান্স টেস্ট, যেটা ইঞ্জিনিয়াররা দেয়। ইঞ্জিনিয়ার না, নাকি JEE পরীক্ষা অনেকেই দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটা ক্লাস নিচ্ছি ভাইয়া, আরো 1 ঘন্টা পরে। যাই হোক, তো আমি তোমাদের যেই কোনো যে জিনিসগুলো হচ্ছে তোমাদের বুঝাইতে পারবো, মানে যেগুলো তোমাদের সিলেবাসের মধ্যে পড়ে, সেগুলো তোমাদের একটু দেখাইলাম। সব তোমাদের সিলেবাসের মধ্যে থাকে না, যেগুলো থাকবে সেগুলো দেখাবো ইনশাল্লাহ। ওকে, আই গেস তোমরা পারবা। তোমাদের আমি জাস্ট এটাই বুঝাতে দিচ্ছি যে কনফিডেন্সটাকে তোমরা বাড়াও, তোমরা তোমার কনফিডেন্সটাকে বৃদ্ধি করো। তোমরা যেভাবে পড়তেছো, তোমরা ঠিক রাস্তায় আগাচ্ছ, এবং সামনে তোমরা নিজেরা দেখলে অবাক হবা যে তোমরা কত ভালো করতে পারতেছো। ঠিক আছে, তোমরা অনেক ভালো করতে পারবা, অনেক ভালো ভালো প্রশ্ন তোমরা সলভ করতে পারবা। তো আজকে আমরা এখানেই শেষ করি। আজকে ক্লাস আগে আগে শেষ করবো ভাবছিলাম, বাট তাড়াতাড়ি শেষ করতে আইসা তো হইলো না। ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করতে তো হলো না, 1 ঘন্টা 40 মিনিট অলরেডি হয়ে গেছে ক্লাসের ডিউরেশন। তো আজকে এখানে শেষ করি। আজকে তোমার নেক্সট দিন তোমাদের 23 ব্যাচের ভাইয়াপুদের পরীক্ষা, ওদের জন্য কিছু কন্টেন্ট বানাইতে হবে, ওদের জন্য কিছু ভিডিও বানাইতে হবে। সো এই জন্য আজকে তাড়াতাড়ি শেষ করতেছি। আই গেস তোমাদের মানে কনফিডেন্স বাড়বে। নিটের প্রশ্ন সলভ করাচ্ছি মানে এই না যে তোমাদের সব নিটের প্রশ্ন ধরে ধরে সলভ করাবো, তোমার আজকে ধরে ধরে নিটের প্রশ্ন সলভ করে দিবা, এরকম কিছু না। ঠিক আছে, আমি যতটুকু ততটুকু তোমাদের করাবো, এটা জাস্ট তোমাদের কনফিডেন্সকে বাড়ানোর জন্য, নাথিং এলস। তার মানে এই না যে তুমি এখন ইন্ডিয়ার বই কিনে এখন পড়া শুরু করে দিবা, কোনো প্রয়োজন নাই ইন্ডিয়ার প্রশ্ন ব্যাংক সলভ করা, তোমরা যে ইন্ডিয়া পরীক্ষা দিবে না। আমি জাস্ট এটাই দেখাইলাম, তোমরা যেভাবে পড়তেছো তোমরা অনেক ভালো জানতেছো, এবং আমি তোমাদের একটু বেশি ডিপে পড়াচ্ছি। বাট পরীক্ষায় প্রশ্ন আসলে এত ডিপ থেকে আসে না। তাহলে বলতে পারো যে ভাইয়া কেন আপনি এত ডিপে পড়ান, এ প্রশ্ন আসে না মাথায়? ভাই স্যার কেন আপনি এত ডিপে পড়ান? কেন পড়াই বলো তো? এত ডিপে কেন পড়াই? জানার জন্য। কারণ তুমি যখন ডিপে জানবা, তখন তোমার জন্য সহজ সহজ জিনিস একদম ইজি হয়ে যাবে। তখন তোমার জন্য সহজ প্রশ্ন কোনো বিষয় থাকবে না, তুমি তখন আরামসে পারবা, এই জন্যে, জানানোর জন্য। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। দেখা হয়ে যাবে নেক্সট দিন। কি বারে? আজকে হচ্ছে মঙ্গলবার গেল, বৃহস্পতিবার ইনশাআল্লাহ। আর ক্লাস নোট দিও, ক্লাস নোট বায়োমিশন গ্রুপে আপলোড করবা ক্লাস নোট অবশ্যই।